যাচ্ছি আমাদের রিস্ক ম্যানেজমেন্ট ইন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের মডিউল এ, যেখানে আমরা ইন্ট্রোডাকশন মানে আমরা রিস্ক ম্যানেজমেন্টের ইন্ট্রোডাক্টরি কথাবার্তাগুলো শিখবো এখানে। সো প্রথম কোশ্চেনে হইলো রিস্ক ম্যানেজমেন্ট কি। সো রিস্ক ম্যানেজমেন্ট হইলো আমার একটা প্রসেস, যে প্রসেসে আমি কি করে থাকি, আমি আইডেন্টিফাই করার চেষ্টা করে থাকি, বের করে করার চেষ্টা করে থাকি কোনো আনসার্টেন মানে কোনো ঘটনা ঘটার আমি কোনো ঘটনা ঘটার প্রবাবিলিটি বের করে থাকি এবং ওই ঘটনা ঘটলে আমার কি পরিমাণ লস হবে ওইটা আমি বের করে থাকি। আমি আবারও রিপিট করতেছি, রিস্কটা হলো আমার একটা রিস্ক হলো একটা জিনিস। রিস্কের মাধ্যমে আমি কি বুঝে থাকি যে রিস্ক হলো একটা ঘটনা। আমি অন্যভাবে বলি, রিস্ক হলো কোনো একটা ঘটনা, ইভেন্ট, ঠিক আছে? অবশ্যই এটা নেগেটিভ ইভেন্ট, যে ইভেন্ট যদি ঘটে, যে ঘটনা ঘটলে আমার লস হবে, ফাইন্যান্সিয়াল লস হবে। তাহলে আমি তিনটা জিনিস পাইছি। এক নম্বরে পাইছি রিস্ক হলো একটা ইভেন্ট, দুই নম্বরে পাইছি এটা অবশ্যই নেগেটিভ ইভেন্ট, এবং যে নেগেটিভ ইভেন্টটা যদি হয় তাহলে এটা আমার কি হবে, লস হবে, এবং এই ইভেন্টটা আমি মেজার করতে পারি। চার নাম্বার হলো আমি এটা কাউন্ট করতে পারি। আমি কাউন্ট বলতেছি, মেজারও বলতে পারি, আমি এটা কাউন্ট করতে পারি, ঠিক আছে? সো এই হলো আমার রিস্ক। তাহলে রিস্ক ম্যানেজমেন্টটা কি? সো রিস্ক ম্যানেজমেন্টটা কি? সো আমি যেহেতু জানি রিস্ক হলো এমন একটা জিনিস যেটা আমার কোনো ঘটনা ঘটার সম্ভাবনা, এবং ওই ঘটনা ঘটলে আমার ফাইন্যান্সিয়াল লস হবে। সো লস তো করতে দেওয়া যাবে না, রাইট? সো লস যেহেতু আমি চাই না, তাহলে আমাকে ওইটা অবশ্যই ম্যানেজ করতে হবে, রাইট? ওই ঘটনা যাতে না ঘটে, আমি বাংলায় লিখলাম, ওই ঘটনা যাতে না ঘটে আমি এই কারণে কি করব, আমি কিছু স্টেপ নিব, কিছু মেজার নিব। সো এই যে মেজারটা নিতেছি ওইটা হলো রিস্ক ম্যানেজমেন্ট। সো আমি কি মেজার নিতেছি, আমি ওই রিস্কটাকে আইডেন্টিফাই করতেছি, আমি অ্যাসেস করতেছি, আমি ওইটা মিটিগেট করার চেষ্টা করতেছি এবং মিনিমাইজ করার চেষ্টা করতেছি ফাইন্যান্সিয়াল লসটাকে। ক্লিয়ার? তো আমি যদি সিম্পল একটা এক্সাম্পল দিই, আমি লোন দিব, আমি লোন দিলে আমার কি ঘটনা ঘটতে পারে, ডিফল্ট হইতে পারে, রাইট? কাস্টমার টাকা নিয়ে ফেরত না দিতে পারে। তো ডিফল্ট যদি হয় কাস্টমার, তাহলে আমার কি লস হবে, আমার ইন্টারেস্ট লস হবে, আমার প্রিন্সিপাল লস হবে, রাইট? দুইটাই লস হবে। সো আমি তাহলে কি করতে হবে, আমার লোন যাতে ডিফল্ট না হয় আমাকে ম্যানেজ করতে হবে। সো আমি কিভাবে ম্যানেজ করব? এক নম্বর হলো আমি লোন দেওয়ার আগে দেখবো তার সিএবি চেক করব, দুই নম্বরে তার রিপেমেন্ট ক্যাপাবিলিটি দেখব, তিন নম্বরে তার আমি কি করব, কোলাটারাল নিব, রাইট? সো সব লোনে কোলাটারাল হয় না আমি জানি। সো এই যে আমি এই জিনিসগুলো করতেছি, আমি কেন করতেছি, যাতে আমার ফাইন্যান্সিয়াল লসটা না হয়। এটা হলো রিস্ক ম্যানেজমেন্ট। তো আমি এই রিস্ক ম্যানেজমেন্টের তাহলে স্ট্র্যাটেজিগুলো কি কি? আমি ডাইভার্সিফাই করব। আমি কোনো একটা সেক্টরে শুধু আরএমজিতে লোন দিব না, আমি লেদারেও লোন দিব, ঠিক আছে? আমি এসএমইতে লোন দিব, আমি অন্য সেক্টরে লোন দিব, আমি এগ্রিতে লোন দিব। তাহলে আমার ডাইভার্সিফাইং, স্প্রেডিং দ্য ইনভেস্টমেন্ট, আমার ইনভেস্টমেন্টটা ডাইভার্সিফাই করে আমি রিস্কটা মিনিমাইজ করতে পারি। আমি যদি শেয়ার কেনার কথা বলি, আমি শুধু জিপি শেয়ার কিনবো না, আমি 10টা শেয়ারে ইনভেস্ট করবো ভালো ভালো, তাহলে ডাইভার্সিফাই হবে, একটা শেয়ার লস করলে আরেকটা শেয়ারে লাভ হবে। দুই নম্বর হলো হেজিং। হেজিংয়ের ডেফিনিশনটা একটু টাফ, আমি একটু আপনাকে সহজ করে বলে দিচ্ছি। হেজিং মানে পজিশন নেওয়া, দুইটা পজিশন কি? আমি ধরেন জিপির শেয়ার কিনলাম, জিপি শেয়ার কিনছি, আমি 100টা শেয়ার কিনছি কত করে, 200 টাকা করে, 250 টাকা করে। সো আমি 100টা শেয়ার কিনছি কত টাকা করে, 250 টাকা করে, কত টাকা হয় আমার, 25,000 টাকা হয়। 25,000 টাকার আমি শেয়ার কিনছি। সো এই জিপির শেয়ারের দাম আমার 250 থেকে কমতে পারে। এই কমার রিস্কটা মিনিমাইজ করার জন্য আমি কি করলাম, আমি একটা অপশান কিনলাম। আমি ব্রোকারেজের কাছে গেলাম, ব্রোকারেজকে বললাম তুমি আমার 100 টাকা নাও, তোমাকে আমি 100 টাকা কমিশন দিলাম, তুমি আমাকে একটা অপশান দাও যে আমি 250 টাকায় তোমার কাছে নেক্সট 2 মাসের ভিতরে, 2 মাস পরে আমি কি করতে পারবো, এই জিপি শেয়ারটা সেল করতে পারবো। তো তার কমিশন, এই ব্রোকারেজের কমিশন হলো 100 টাকা। এই 100 টাকার বিনিময়ে সে মনে করতেছে যে 250 টাকার নিচে নামবে না, এই কারণে সে আমাকে অপশান দিচ্ছে যে আমি চাইলে যে কোনো 2 মাস পরে আমি জিপি শেয়ার 250 টাকায় তার কাছে সেল করতে পারবো। তাহলে আমি দুইটা পজিশন নিচ্ছি না, একটা পজিশন নিচ্ছি আমি জিপি শেয়ার কিনতেছি, দুই নম্বর পজিশন নিচ্ছি আমি ব্রোকারেজের কাছ থেকে অপশান কিনতেছি। বাংলাদেশে অপশান নাই, এই কারণে আপনি বুঝতেছেন না। বাইরের কান্ট্রিতে অপশান আছে, সোয়াপ আছে, ফিউচার আছে, ফরওয়ার্ড আছে,
সো আপনি সব কিছু মনে রাখার দরকার নাই, এখন আমরা এটা আছে পরবর্তীতে আলোচনা করব। আপাতত শুধু মনে রাখেন যে আমার এই হেজিং মানে হলো পজিশন নেওয়া, দুইটা পজিশন একসাথে নেওয়া। আমি কি করতেছি, জিপি শেয়ারও কিনতেছি, সাথে সাথে আমি অপশানও কিনতেছি। কেন অপশানটা আমি 100 টাকা দিয়ে কিনতেছি? আমার রিস্কটাকে মিনিমাইজ করার জন্য। কিসের রিস্ক? আমার জিপি শেয়ারে যাতে লস না হয়। ক্লিয়ার? আমি 3 নম্বর ইন্স্যুরেন্স করতে পারি। আমি একটা লোন দিলাম, আমি ইন্স্যুরেন্স কোম্পানির কাছে গেলাম যে ভাই তুমি লোনটা যদি ডিফল্ট হয় তুমি আমাকে ইন্স্যুরেন্স প্রোটেকশন দিবা। সো বাংলাদেশে এটার কালচার নাই, বাইরের কান্ট্রিতে আছে। সো আমি ইন্স্যুরেন্স করতে পারি। ইমার্জেন্সি ফান্ড করতে পারি, এটা বাংলাদেশে আছে। আমি কি করলাম, রিজার্ভ রাখলাম। সো আমরা রিজার্ভে সরাই রাখি ক্লাসিফাইড হইলে। সো আমরা এই যে রিজার্ভে সরাই রাখতেছি ওইটা কিন্তু ইমার্জেন্সি ফান্ড ক্রিয়েট করতেছি। কাস্টমার যদি টাকাটা ফেরত নাও দেয়, আমি যাতে আমার লসটাকে কাভার করতে পারি। সো এই ছিল রিস্ক ম্যানেজমেন্ট। আমি ডিটেলে আলোচনা করছি, স্ট্র্যাটেজিগুলো নিয়ে আলোচনা করছি, আশা করি আপনি বুঝতে পারছেন। রিলেশনশিপ বিটুইন রিস্ক এবং রিটার্ন, এটা আমি খুব সুন্দর করে বুঝাবো আপনাকে। আমরা শুধু রিটার্নটাই দেখি, রিটার্নটা দেখি, আমরা রিস্কটা দেখি না। আমরা আজকে ইভিলিতে ইনভেস্ট করছি, আজকে আমরা ডেস্টিনিতে ইনভেস্ট করতেছি, আজকে আমরা অনেক বাজে বাজে শেয়ার কিনতেছি, ঠিক আছে? যে শেয়ারের কোনো অস্তিত্ব নাই, যে শেয়ারের কোনো কোম্পানির অস্তিত্ব নাই, ওই শেয়ার কিনতেছি। জেড ক্যাটাগরি শেয়ার কিনতেছি, আমি কোম্পানির শেয়ার নামগুলো নিলাম না। সো আমি যে জেড ক্যাটাগরি শেয়ার কিনতেছি, আমি যে আজকে ইভিলিতে ইনভেস্ট করতেছি, আজকে যে আমি ডেস্টিনিতে ইনভেস্ট করতেছি, ফর হোয়াট, কেন? সবাই কমেন্টসে জানাবেন, আমরা এগুলো পরে পড়বো, আপনি কমেন্টস করতে থাকেন। সো আমরা কেন ইনভেস্ট করতেছি, আমরা কিসে ফোকাস করতেছি? অনলি রিটার্নে ফোকাস করতেছি। এটার ভিতরে যে কি পরিমাণ রিস্ক এটা আমরা কল্পনা করতেছি না। সো আমাকে রিস্কটাও দেখতে হবে। সো আমি রিটার্ন জেনারেট করব, আমি রিটার্ন নিব, বাট আমার তার পিছনে রিস্ক আছে কিনা ওইটাও দেখব। সো এখানে একটা রিলেশনশিপ আছে। সো রিটার্ন এবং রিস্কের একটা রিলেশন আছে। রিলেশনটা কি? রিস্ক যখন হাই হবে রিটার্নটাও হাই হবে, রাইট? সো আমার উল্টা রিলেশন আছে, রিস্ক যখন কম হবে আমার রিটার্নও কমবে। সো তাহলে আমরা প্র্যাকটিক্যাল লাইফে আসি, আমার গভর্নমেন্ট বন্ডের কথা আসি। গভর্নমেন্ট বন্ডে কি? গভর্নমেন্ট যেহেতু আমাকে সিকিউরিটি দিচ্ছে, সো গভর্নমেন্ট বন্ডের কোনটা? গভর্নমেন্ট বন্ডের এটা না এটা? সো অবশ্যই আমার এটা, আমার গভর্নমেন্ট বন্ডের, আমার এটা আমি রিলেট করি, যে আমি এরো চিহ্ন দিয়ে দেখাই। গভর্নমেন্ট বন্ডে আমার রিস্কও কম, আমার রিটার্নও কম। এখন আপনি বলবেন বাংলাদেশে গভর্নমেন্ট বন্ড তো আমাকে 11% দিচ্ছে, 10.5% দিচ্ছে, বাট আমি এফডিআর করলে আমাকে 9.5% দিচ্ছে। সো আমার এফডিআরটা তো মোর রিস্কি, আমার গভর্নমেন্ট বন্ডের চেয়ে এফডিআরটা রিস্কি। সো বাংলাদেশে শুধু এটা সম্ভব হয়, অন্য দেশে সম্ভব না। আমার বাংলাদেশে ধরেন আপনি সঞ্চয়পত্র কিনতেছেন 11.5 রেট পাচ্ছেন, 11 রেট পাচ্ছেন, যেটা একবারে রিস্ক ফ্রি। সো আমার বাংলাদেশে রিস্ক ফ্রি ইনস্ট্রুমেন্টের রিটার্ন বেশি, রিটার্ন হাই রিস্কি ইনস্ট্রুমেন্টের চেয়ে। সো তারপরে মানুষ কেন সবাই এফডিআর করে, কেন ট্রেজারি বিল কিনে না? ট্রেজারি বিলও তো আমার 3 মাসের করা যায়, 1 মাসের করা যায়। সো কারণ মানুষ ইউজ টু না, ট্রেজারি বিল বন্ডের সাথে ইউজ টু না, এই কারণে মানুষ ট্রেজারি বিল বন্ড না কিনে এফডিআর করে। সো আমরা যে পয়েন্টে ছিলাম যে গভর্নমেন্টের ইনস্ট্রুমেন্টের আমার রিস্ক কম এবং রিটার্নও কম, এটা বাই ডেফিনেশন। বাস্তবে একটু ডিফারেন্স আছে বাংলাদেশে। আমার স্টকের যদি কথা বলি, আমি যদি স্টকের কথা বলি, যে আমার জিপির শেয়ার, স্কয়ার ফার্মার, যে কোনো কোম্পানির শেয়ারের কথা বলি না কেন, স্টকের রিটার্নটাও বেশি। স্টকটা আমি এখানে এরো চিহ্ন দিয়ে দেখালাম, স্টকের রিটার্নও বেশি, আমার রিস্কও বেশি। তাহলে আমাকে কি করতে হবে? ট্রেড অফ করতে হবে। ট্রেড অফের মানে কি? আমি একটা ছেড়ে আরেকটা নেওয়া, ঠিক আছে? সো আজকে আমি গভর্নমেন্ট বন্ডে ইনভেস্ট করবো না আমি স্টকে ইনভেস্ট করবো, ডিপেন্ড করবে আমার ট্রেড অফ করা লাগবে, আমার রিস্ক নেওয়ার ক্যাপাসিটি আছে কিনা। আমার কাছে যদি জমানো টাকা 1 লাখ টাকা থাকে, আমি পুরো 1 লাখ টাকাই যদি আমি কি করি, আমি শেয়ারে ইনভেস্ট করি, আর লস হলে কিন্তু আমার কিছু থাকতো না, আমি জিরো হয়ে গেলাম, ঠিক আছে? তখন শুধু চাকরির টাকা দিয়ে চলতে হবে। সো আমাকে এটা ট্রেড অফ করতে হবে, আমার এবিলিটি আছে কিনা। তো আমার এবিলিটি আছে কিনা আমি অনেকগুলো ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। আমার রিস্ক নেওয়ার এবিলিটি আছে কিনা 1 নাম্বার ডিপেন্ড করে হলো আমার এজ, 2 নাম্বার ডিপেন্ড করে হলো আমার অ্যাসেট, 3 নাম্বার ডিপেন্ড করে হলো আমার ইনকাম। আমার এজ যত বাড়বে রিস্ক নেওয়ার ক্যাপাবিলিটি কমে যাবে, আমার অ্যাসেট যত বেশি থাকবে রিস্ক আমি কম নিতে পারবো, আমার ইনকাম যত বেশি হবে আমি বেশি রিস্ক নিতে পারবো, ঠিক আছে? সো এগুলো হলো আমার ইন্ডিকেটর। সো আপনি ডিসিশন নেবেন যে আপনি কতটুকু রিস্ক নেবেন, বেশি রিস্ক নেবেন না কম রিস্ক নেবেন। আপনার বয়স যদি 30 হয় তাহলে আপনি বেশি রিস্ক নিতে পারেন, যেহেতু আপনি চাকরি করতেছেন, অনেক টাকা ফিউচারে আপনি আর্ন করবেন। সো আপনি লস হইলেও সমস্যা নাই। সো এটা একটা রোল অফ থাম।
তারপর আপনি আপনার যদি অনেক টাকা থাকে সো আপনি রিস্ক নিতে পারেন, লস হইলেও আপনি যদি অনেক অ্যাসেট থাকে, আপনার যদি ফ্ল্যাট থাকে ঢাকা শহরের, জমি থাকে, সো ক্যাশ টাকাও থাকে, সো ওই ক্যাশ টাকা দিয়ে আপনি শেয়ার কিনতে পারেন, সমস্যা নেই। বাট এখানে দেখতে হবে বাস্তবতা হইলো আমার ট্রেড অফ করলেও আমি জেনে শুনে কোনো অন্ধর মতো আমি ইনভেস্ট করবো না। আমরা জানি যেগুলো স্ক্যামে আমি কখনো ইনভেস্ট করবো না। যেখানে আমি আরেকটা জিনিস বলি, আমি ক্লাসটা একটু লম্বা হবে। আমি ফাইন্যান্সে একটা টার্ম ছিল, দেয়ার ইজ নো, সো নাথিং ইজ ফ্রি ইন দিস ওয়ার্ল্ড, নাথিং ইজ ফ্রি ইন দিস ওয়ার্ল্ড। ঠিক আছে, কোনো কিছু ফ্রি না, কোনো কিছু ফ্রি না, পৃথিবীতে কোনো কিছু ফ্রি না। আজকে ইভিলি আপনাকে মানে 40% 60% ডিসকাউন্টে ফ্রিজ দিচ্ছে, ওইখানে এটা কিন্তু ফ্রি ছিল না, ওইখানে রিস্ক ছিল যে আপনার টাকাটা ফ্রিজটা না পাওয়ার চান্স আছে, রাইট? সো কোনো কিছু পৃথিবীতে ফ্রি না। যেখানে আপনি দেখবেন যে অনেক রিটার্ন দিচ্ছে, অনেক পরিমাণ বেশি রিটার্ন দিচ্ছে, তার মানে বুঝতে হবে ওইখানে গাফলা আছে, ওইখানে ঝামেলা আছে। ঠিক আছে, সো এটা শুধু মাথায় রাখবেন, তাহলে জীবনে লস করবেন না। তো এই ছিল আমাদের রিস্ক রিটার্নের পড়া, আমি ইন ডিটেলে বলছি। আমরা চলে যাচ্ছি পরবর্তী পড়ায়। রিস্ক ইন ব্যাংকিং বুক, ট্রেডিং বুক এবং অফ ব্যালেন্স শিট আইটেম। আপনার কাছে শুরুতে অদ্ভুত লাগতে পারে, আমার রিস্ক ব্যাংকিং বুক আবার কোনটা, ট্রেডিং বুক কোনটা, অফ ব্যালেন্স শিট আইটেম কোনটা ব্যাংকের জন্য। সো আমি একটু ডিটেলে বলতেছি। হ্যাঁ, ব্যাংকিং বুকে আমার কি থাকে, আপনি যদি ব্যাংকের ব্যালেন্স শিট দেখেন, ঠিক আছে, ওইখানে থাকে হইলো আমার লোন থাকে, মর্টগেজ থাকে, মর্টগেজ লোন থাকে, এগুলো হলো ব্যাংকিং বুকে থাকে, অথবা ব্যাংকের অ্যাসেট সাইডে থাকে। ঠিক আছে, তো আমার ব্যাংকের অ্যাসেট সাইডে থাকে আমার লোন থাকে এবং আমার মর্টগেজ লোন থাকে। সো আমার ব্যাংকিং বুকের রিস্ক কি? আমার রিস্ক হলো আমার ক্রেডিট রিস্ক আর ইন্টারেস্ট রেট রিস্ক। আমার এই অ্যাসেটগুলো লোনটা কি হইতে পারে, আমি যদি লোন দিয়ে চিন্তা করি, আমরা অনেক কিছু যদি মাথায় রাখি তাহলে আপনি কিচ্ছু বুঝবেন না, আপনি যে কোনো একটা নিয়ে চিন্তা করবেন। আমি বলতেছি ব্যাংকিং বুকের মেন কম্পোনেন্ট হলো লোন। তো লোনের সাথে কি রিস্ক জড়িত? ক্রেডিট রিস্ক জড়িত, ইন্টারেস্ট রেট রিস্ক জড়িত। লোনটা ডিফল্ট হয়ে যেতে পারে, আমার 1 নাম্বার, এটা একটা রিস্ক। আর ইন্টারেস্ট রিস্ক জড়িত, এটা 2 নাম্বার। ইন্টারেস্ট আবার লোনের সাথে কিভাবে রিলেটেড? আমার 9 এবং 6 যখন ছিল, আমি 9% লোন দিতাম, 6% ডিপোজিট নিতাম। 9-6 যখন তুলে দিছে, আমার ডিপোজিট রেট যেহেতু শর্ট টার্মের ছিল, ডিপোজিট রেট 3 মাস বা 6 মাস পরে কিন্তু হয়ে গেছে 10%, রাইট? আমার লোনের রেট কিন্তু আমি 9 থেকে সরাসরি আমি 12% করতে পারি নাই। যদি আমি সাথে সাথে 12% করে দিই লোনের রেট, তখন কিন্তু মানুষ টাকা ফেরত দিবে না। সো আমার এই যে ইন্টারেস্ট ফ্লাকচুয়েশনের কারণে আমি যে রিস্কটা ফেস করতেছি লোনের, এটা হলো আমার ইন্টারেস্ট রেট রিস্ক। সো আমার এই হলো ব্যাংকিং বুক গেল। সো ট্রেডিং বুকে কি আছে আমার? আমি যে জিনিসটা ট্রেড করি, ট্রেড মানে কি বলেন তো? ট্রেড মানে হইলো বাই সেল করা। আমি ব্যাংকে বাই সেল করে কি? ব্যাংক বাই সেল করে হলো স্টক বাই সেল করে, বন্ড বাই সেল করে এবং ফরেন কারেন্সি বাই সেল করে, রাইট? সো আমার তাহলে এটার সাথে আবার রিস্কের কি রিলেশন? রিস্ক আছে। আমি জিপি শেয়ার আজকে 250 টাকা দিয়ে কিনছি, জিপি শেয়ার যদি 200 টাকা হয়ে যায়, এখানে আমার রিস্ক আছে, রাইট? সো এটা হলো আমার ট্রেডিং বুকের রিস্ক। সো আমার এই ট্রেডিং বুকের যে স্টকগুলো, এগুলো কিন্তু আমার অ্যাসেট সাইডে আছে, বাট এগুলো আমরা ট্রেড করি। লোন তো আমরা ট্রেড করি না, বাই সেল করি না, রাইট? যদি ফিউচারে আসতেছে যে যাদের এনপিএলগুলো আমরা সেল করে দিতে পারবো, গভর্নমেন্ট চাচ্ছে একটা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি ফর্ম করতে, যার পেড আপ ক্যাপিটাল হবে 5,000 কোটি টাকা, এবং ওরা কি করবে, ব্যাংকগুলোর এনপিএল নিয়ে ওরা রিকভার করবে। ব্যাংকে আমার 100 টাকা যদি একটা লোনের সাইজ হয়, এটা যদি এনপিএল হয়ে যায়, ব্যাংকে হয়তো 50 টাকা দিবে, ওরা হয়তো 70 টাকা রিকভার করলে 20 টাকা হলো আমার ওই অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির লাভ থাকবে। ঠিক আছে, তাহলে আমরা ট্রেডিং বুক শিখলাম। তাহলে অফ ব্যালেন্স শিটে কি থাকে? আমরা জানি অফ ব্যালেন্স শিটে আমাদের গ্যারান্টি থাকে এবং ডেরিভেটিভ থাকে। সো আমার গ্যারান্টি ভিতরে কি থাকে? এলসি হইতে পারে, অথবা আমার ওয়ার্ক অর্ডার হইতে পারে। সো এই গ্যারান্টি যখন ব্যাংক ইস্যু করে, তখন কিন্তু তার কোনো ফান্ডেড লাইবিলিটি ক্রিয়েট হয় না, নন ফান্ডেড লাইবিলিটি ক্রিয়েট হয়, রাইট? তো কাস্টমার যদি ক্রেডিট রিস্ক হবে, যখন কাস্টমার ডিফল্ট হয়ে যাবে, আমার এলসিটা যদি সে পূরণ না করতে পারে তার কন্ডিশন, তাইলে আমাকে অ্যাজ এ ব্যাংক, আমি যেহেতু গ্যারান্টি দিছি, আমাকে পে করা লাগতেছে, তখন এটা ফান্ডেড লাইবিলিটি হয়ে যাচ্ছে। সো এটা আমার অফ ব্যালেন্স শিট আইটেমের রিস্ক। মার্কেট রিস্ক যদি আমার অ্যাডভার্স মুভমেন্ট হয়, পুরো করোনার সময় যেমন পুরো মার্কেট সাফার করছে, সো এটা আমার মার্কেট রিস্ক। এবং অপারেশন রিস্কও আছে, আমার আনএক্সপেক্টেড লস যদি থাকে, সো এটা অফ ব্যালেন্স শিটেও আমার রিস্ক জড়িত। তাহলে ব্যাংকে তো রিস্কের বাইরে না, ব্যাংকে তাই স্ট্রিক্টলি রিস্ক ম্যানেজ করতে হয়। আর আমার যে ব্যাংকগুলোর অবস্থা আজকে খারাপ দেখতেছেন, ওরা রিস্ক ম্যানেজ করে নাই বলেই আজকে ওদের অবস্থা খারাপ। তো সবাই একটু কমেন্টসে জানাবো আমরা পড়ার বুঝতেছি কিনা।
সো আমরা আমরা কোনো গল্পে যাচ্ছি না, কোনো আউটসাইডে কিছুতে যাচ্ছি না, আমরা একটানা পড়াবো, যেহেতু আমরা সবাই ব্যাংকার, আমাদের টাইম ভ্যালু লিমিটেশন আছে। সো আর হইলো আমরা যেহেতু অনেক কিছু পড়ার প্ল্যান করছি, সো আমরা শুধু পড়াশোনা করবো। সো আব্দুল সাত্তার ভাই বলছেন হ্যাঁ পড়া বুঝতেছি। সাইফুল ভাই বলছেন ইজি টু আন্ডারস্ট্যান্ড, হ্যাঁ। ভাই বলছেন বাংলা কিভাবে করব, আমার বাংলার সাথে কিন্তু ইংলিশের সিকোয়েন্স মিল আছে, পড়াশোনা এক্স্যাক্টলি মিল আছে। আপনি বাংলা বইটা খুলে দেখেন, যদি আপনার সাথে বাংলা বইটা নাই, অনেকের এখনো পান নাই, বাট আশা করি কালকে পরশু পেয়ে যাবেন। আমি ইংলিশে যেভাবে পড়াচ্ছি, যে টপিক্সটা পড়াচ্ছি এবং ইংলিশের যে সিকোয়েন্সে পড়াচ্ছি, বাংলাটা হুবহু মিলে যাবে। আশা করি আপনার সমস্যা হবে না ইনশাল্লাহ। পড়া সেম, শুধু আপনি বাংলায় লিখবেন, আমি তো কথা বাংলাই বলতেছি, বুঝাচ্ছিও বাংলায়, সো আশা করি সমস্যা হবে না। এবার আমরা একটা কনসেপচুয়াল পড়ায় যাচ্ছি। হোয়াট কাইন্ড অফ, আপনারা কমেন্টস করতে থাকেন, সমস্যা নেই, আমরা পরে পড়বো কমেন্টসগুলো। হোয়াট কাইন্ড অফ চেঞ্জ ডু ইউ থিঙ্ক, আপনাকে জিজ্ঞাসা করতেছে, হ্যাঁ, যে আপনি কি চেঞ্জ আপনি মনে করতেছেন দরকার আমার কারেন্ট রিস্ক ম্যানেজমেন্ট সিস্টেম ইন ইউর অর্গানাইজেশন। আপনার ব্যাংকে অলরেডি যে রিস্ক ম্যানেজমেন্টের যে স্ট্রাকচারটা আছে, ওইখানে কি কি চেঞ্জ দরকার, কোশ্চেনবোধক চিহ্ন দিচ্ছে, এটা আপনাকে জিজ্ঞাসা করতেছে। সো আমরা যেহেতু সবাই ব্যাংকার, সবাই যদি ব্যাংকে চাকরি করি, সো আমরা ব্যাংকের পার্সপেক্টিভ অ্যান্সার দিব, আমার টেকনোলজি আপগ্রেড করা দরকার, কারণ টেকনোলজি ছাড়া রিস্ক ম্যানেজমেন্ট করা ভেরি টাফ। সো আমার রিয়েল টাইম রিস্ক ম্যানেজমেন্ট মনিটরিং সিস্টেম থাকা লাগবে। আমি একটা এক্সাম্পল দিই শুধু, ট্রানজাকশন প্রোফাইল, টিপি। তো টিপিতে আমি দেখছি অনেক ব্যাংক, আমার টিপিতে দেওয়া আছে আমি মাসে 1 লাখ টাকা ট্রানজাকশন করতে পারবো, ঠিক আছে। তো কোনো একটা কাস্টমার যদি 1 কোটি টাকা ট্রানজাকশন করে ফেলে এবং তার সফটওয়্যার যদি কোনো সিগন্যাল না দেয় যে তার টিপি ক্রস করছে, তাহলে কিন্তু ওই রিস্কটা মিনিমাইজ হবে না। সে কি করবে, 1 কোটি টাকা হয়তো তার অবৈধ টাকা ব্যাংকে ঢুকায় সে আবার বের করে নিয়ে যাবে, মানি লন্ডারিং করবে, আপনি বুঝবেনও না। তাহলে কি করতে হবে, আপনাকে টেকনোলজি আপগ্রেড করতে হবে আপনাকে রিস্ক ম্যানেজ করার জন্য। 2 নাম্বার হলো রেগুলেটরি কমপ্লায়েন্স, আমাকে বেসেল মানতে হবে। আমি একটা এক্সাম্পল দিচ্ছি, রেগুলেটরি তো অনেক রেগুলেটরি কমপ্লায়েন্স আছে, বেসেলটা মনে রাখেন যে আমার বেসেল মানতে হবে, আমাকে ক্যাপিটাল এডুকেসি মেনটেন করতে হবে। স্ট্রঙ্গার রিস্ক কালচার, আমার রিস্ক কালচার স্ট্রং করা লাগবে, অ্যাওয়ারনেস থাকা লাগবে সব এমপ্লয়ীদের ভিতরে। আমি অনেক ব্যাংকে দেখছি অ্যাকাউন্ট ওপেনিং এর ক্ষেত্রে কি করে, যে আচ্ছা ঠিক আছে আপনার কাছে 2টা ডকুমেন্ট নাই, এটা পরে দিলেও হবে। এই যে আপনি পরে দিলেও হবে, কাস্টমার জীবনেও দেয় না, আপনার কিন্তু ফাইলটা আনকমপ্লিট থেকে গেল। আপনি লোন ডিসবার্সের সময় আপনি বলেন কিছু এক্সেপশন দিয়ে দিলেন, তো এক্সেপশন যখন দিচ্ছেন তখন কিন্তু আপনার রিস্ক কালচারটা স্ট্রং হইল না, রাইট? সো এগুলো করা যাবে না। সো এটা আমার কোম্পানিতে ইমপ্রুভ করা লাগবে। স্টাফ ট্রেনিং এবং ডেভেলপমেন্ট দেওয়া লাগবে, এগুলো কমন কথাবার্তা, ট্রেনিং দিলে আমার রিস্ক ম্যানেজমেন্ট ভালোভাবে হয়। ইন্টিগ্রেটেড রিস্ক ম্যানেজমেন্ট আমার চালু করা লাগবে, যে আমার সবগুলো ব্রাঞ্চ, আমার যদি 150টা ব্রাঞ্চ থাকে, আমার হেড অফিস থেকে শুরু করে সবাই আমরা একই রিস্ক ম্যানেজমেন্টের একই ফর্মুলা অ্যাপ্লাই করব। তারপর সাইবার সিকিউরিটি এনহ্যান্সমেন্ট করা লাগবে। সো আমার কোম্পানিতে আমি মনে করতেছি যে এই চেঞ্জগুলো থাকা লাগবে। সো এটা কনসেপচুয়াল পড়া ছিল, বিগত পরীক্ষায় আসছিল, সো এইভাবে আসলে কিন্তু আপনি দেওয়া লাগবে। ডিসকাস ইউর রোল ইন রিস্ক ম্যানেজমেন্ট কনসিডারিং দ্য রিস্ক অফ ইউর ব্যাংক। তো আপনি রোল যখন বলবেন, আপনি অ্যাজ এ ব্যাংকার হিসেবে আপনার কী কী রোল প্লে করে থাকেন, আমরা ক্রেডিট ডিপার্টমেন্টের কথা চিন্তা করবো, ঠিক আছে। আপনি ক্রেডিটে কাজ করেন, ওইটার মাথায় রেখে আমরা বেশিরভাগ আলোচনা করব। তাইলে কি হবে, পড়াটা সহজ হবে। আর আপনি যদি মনে করেন যে আমি কাজ করি হইলো ফরেন এক্সচেঞ্জে, আমি কাজ করি হইলো জিবিতে, তাইলে আপনার পড়াগুলো একটু টাফ মনে হবে। সো আপনি মাথায় চিন্তা রাখেন আপনি ক্রেডিট অফিসার, তাইলে পড়াগুলো সহজ হবে। তো আমার কি রোল, আপনাকে জিজ্ঞাসা করতে আসছে, ডিসকাস ইউর রোল, আপনি কি রোল প্লে করে থাকেন আপনার ব্যাংকের রিস্ক ম্যানেজমেন্টের জন্য। আমি ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্টের রোল প্লে করে থাকি, আমি কাস্টমারকে লেন্ডিং করার সময় সিএবি চেক করি, তার রিপেমেন্ট ক্যাপাসিটি চেক করি, ঠিক আছে, এগুলো দেখি, কোলাটারাল নেই, মনিটরিং এবং রিপোর্টিং আমি করে থাকি। রিস্ক মিটিগেট করার জন্য আমি কোলাটারাল নিয়ে থাকি, গ্যারান্টি নিয়ে থাকি। আমি পলিসি অ্যাডহারেন্স, বাংলাদেশ আমার যত ধরনের গাইডলাইন আছে আমি সবগুলো গাইডলাইন ফলো করে লোন দিয়ে থাকি। প্রোয়েক্টিভ অ্যাসেসমেন্ট, আমি আইডেন্টিফাই করে থাকি ইমার্জিং রিস্কগুলো, যে সামনে কী রিস্ক অ্যারাইজ হতে পারে। সো এই জিনিসগুলো আমি কনসিডার করেই আমি লোন দিয়ে থাকি। প্রোয়েক্টিভ অ্যাসেসমেন্টের প্রোয়েক্টিভ মানে কি? প্রোয়েক্টিভ মানে হলো আমার ফিউচারে যা ঘটতে পারে আগে থেকে যদি আমি চিন্তা করি। তো প্রোয়েক্টিভ অ্যাসেসমেন্টের ভিতরে আমি একটা এক্সাম্পল দিই। ধরেন আজকে ফ্ল্যাটের দাম, ঢাকা শহরে আপনি ফ্ল্যাটের লোন নিয়ে কাজ করেন, হোম লোন নিয়ে কাজ করেন, ফ্ল্যাটের দাম ধরেন ডাবল হয়ে গেছে। হঠাৎ করে আমার 1 কোটি টাকার ফ্ল্যাট 2 কোটি টাকা হয়ে গেছে, ঠিক আছে। তো আপনি ধরেন লাস্ট 6 মাসের ভিতরে যদি 2 কোটি টাকা হয়ে যায়, আপনি ধরেই নেবেন যে এটা আবার কমতে পারে, যেহেতু অলরেডি আমার শর্ট পিরিয়ডে 6 মাসের ভিতরে ডাবল হয়ে গেছে,
তার মানে আবার কমতে পারে। তো যেহেতু কমতে পারে, আপনার যখন আপনি ফ্ল্যাটের ভ্যালু অ্যাসেস করবেন, তখন আপনি যখন মনে হবে যে আমার ফ্ল্যাটের ভ্যালু কমতে পারে, যখন আপনি ফ্ল্যাটের ভ্যালু অ্যাসেস করবেন, তখন আমি 2 কোটির ফ্ল্যাটটা আপনি 1.5 কোটি ধরে যদি অ্যাসেস করেন, তাইলে আপনার এটার মিনিং হলো আপনি কি করতেছেন, প্রোয়েক্টিভ অ্যাসেসমেন্ট করতেছেন। আপনি জানেন ফ্ল্যাটের ভ্যালু কমে যেতে পারে, ওইটা আপনি এখনই অ্যাসেস করে ফেলতেছেন, ওইটাকে বলা হয় প্রোয়েক্টিভ অ্যাসেসমেন্ট। ফ্ল্যাটের দাম কমার আগে আপনি আপনার অ্যাসেসমেন্টে নিয়ে আসতেছেন। সো তার পরবর্তী পড়ায় চলে যাচ্ছি, ইজ রেগুলেটরি ইনিশিয়েটিভ দ্য অনলি ওয়ে টু এনশিওর সাউন্ড রিস্ক ম্যানেজমেন্ট। তো রেগুলেটর কারা? আমাদের রেগুলেটর হইল ব্যাংকের রেগুলেটর কারা? বাংলাদেশ ব্যাংক, RJSC। আমার যদি লিস্টেড কোম্পানি হয় তাহলে বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন। আমার আছে কি, আমার রেগুলেটরি বডি হলো আমার আরও অনেকগুলো আছে, ঠিক আছে। আমার আমার ল এনফোর্সমেন্ট এজেন্সি আমার রেগুলেটরি বডি, ট্যাক্স অফিস আমার রেগুলেটরি বডি, আমার ব্যাট অফিস আমার রেগুলেটরি বডি, রাইট? অনেকগুলো আছে, আমি সবগুলোর নাম নিলাম না। সো আমি যদি শুধু বাংলাদেশ ব্যাংকের কথা চিন্তা করি, তো বাংলাদেশ ব্যাংকে আপনাকে যে গাইডলাইনগুলো দিচ্ছে, বাংলাদেশ ব্যাংক যে গাইডলাইনগুলো দিচ্ছে যে আমার রিস্ক ম্যানেজমেন্টের ব্যাপারে বলতেছে, ওইগুলাই কি এনাফ কিনা? অ্যান্সার হলো না, এনাফ না। নেসেসারি, আমার রেগুলেটরি বডির আমার গাইডলাইনগুলো নেসেসারি বাট নট সাফিসিয়েন্ট, পর্যাপ্ত না, ঠিক আছে। সো রেগুলেটর কি রোল প্লে করে থাকে? সেট কমপ্লায়েন্স স্ট্যান্ডার্ড এবং গাইডলাইন। তারা শুধু কমপ্লায়েন্স স্ট্যান্ডার্ড সেট করে থাকে, গাইডলাইন দিয়ে থাকে। মানার দায়িত্বকে মানবো হলো আমি নিজে, ঠিক আছে। তো আমার ইফেক্টিভ রিস্ক ম্যানেজমেন্ট ডিপেন্ড করে আমার রিস্ক অ্যাওয়ারনেস কালচারের উপরে, আমার নিজের ব্যাংকের, আমি যখন ব্যাংকে চাকরি করি, সো আমার ব্যাংকের উপরে, আমার লিডারশিপ কমিটমেন্টের উপরে, আমার এমপ্লয়ি ট্রেনিংয়ের উপর ডিপেন্ড করবে আমি রিস্ক ম্যানেজ করতে পারতেছি কিনা। স্ট্রং ইন্টারনাল কন্ট্রোলের উপর ডিপেন্ড করবে, কন্টিনিউয়াস মনিটরিংয়ের উপর ডিপেন্ড করবে, প্রোয়েক্টিভ মেজারের উপর ডিপেন্ড করবে। বোঝা গেল? রোল অফ বোর্ড এবং সিনিয়র ম্যানেজমেন্ট ইন রিস্ক ম্যানেজমেন্ট। তো বোর্ড কি রোল প্লে করে থাকে, সিনিয়র ম্যানেজমেন্ট কি রোল প্লে করে থাকে। আমার না একটা জিনিস আমার লাইফে আমার জানা ছিল না, বোর্ড মেম্বারদের কাজটা কি ওটা জানা ছিল না। সো আমি যেহেতু একটা কোম্পানির সিইও, পরে আমি বুঝছি যে বোর্ড মেম্বাররা কি করতে পারবে, তারা হইলো আমার অ্যাপ্রুভাল দিবে। শুধু আমি একটা শব্দ লিখলাম, অ্যাপ্রুভাল দিবে। বোর্ড মেম্বাররা কিসের অ্যাপ্রুভাল দিবে? পলিসি অ্যাপ্রুভাল দিবে, পলিসি অ্যাপ্রুভাল দিবে অথবা গাইডলাইন অ্যাপ্রুভাল দিবে। পারবে না কি, ক্রস চিহ্ন দিয়ে বুঝাইলাম, পারবে না হলো ডে টু ডে অপারেশনে তারা পার্টিসিপেট করতে পারবে না, ডে টু ডে অপারেশন পার্টিসিপেট করতে পারবে না। আমি কাকে লোন দিব, আমি কি ডকুমেন্ট মেনটেন করব, আমি কিভাবে ব্যাংকটাকে রান করব, আমি ইন্টারেস্ট রেট কত অফার করব, ঠিক আছে, আমি এফডিআর কত রেটে অফার করব, এগুলো সে ডিসিশন নিতে পারবে না। বাট আমার এফডিআর রেটের পলিসি কি হবে, আমার লোন দেওয়ার পলিসি কি হবে, ওগুলো সে অ্যাপ্রুভাল দিতে পারে, ঠিক আছে। এবং কিছু কিছু লোনের অ্যাপ্রুভাল, আমার লোনের অ্যাপ্রুভাল বোর্ডে যাবে, বাট আমি কি কি দেখে লোন দিব, ডকুমেন্ট কিভাবে মেনটেন করব, কাকে দিব না, ওইটা যাবে না, ঠিক আছে, সে এনফোর্স করতে পারবে না। সো তাইলে এ হলো বোর্ড মেম্বার। তাহলে সিনিয়র ম্যানেজমেন্টের কাজটা কি? সিনিয়র ম্যানেজমেন্টের কাজ হলো বোর্ডের কাছে পলিসিগুলো নিয়ে যাওয়া এবং অ্যাপ্রুভাল নিয়ে আসা এবং তার ব্যাংকটাকে অপারেট করা, ঠিক আছে। সো আমার এই দুইটা গ্রুপ, টপ বোর্ড এবং সিনিয়র ম্যানেজমেন্ট, কিভাবে রিস্ক ম্যানেজমেন্টে আমার কাজ করে থাকে। আমার স্ট্র্যাটেজিক অ্যালাইনমেন্ট, আমার গোলের সাথে, আমার গোল হলো আমি 1 নাম্বার ব্যাংক হব, ফার্স্ট ব্যাংক হব। তো ফার্স্ট 1 নাম্বার ব্যাংক হওয়ার জন্য আমাকে কি করতে হবে? আমাকে রিস্ক ম্যানেজমেন্ট করতে হবে স্ট্রংলি, রাইট। সো আমার স্ট্র্যাটেজিক অ্যালাইনমেন্টের জন্য, আমার গোলকে অ্যাচিভ করার জন্য আমি তারা রোল প্লে করে থাকে। রিস্ক কালচার লিডারশিপ, তারা কালচারটা বিল্ড আপ করে। তারা ডিসিশন ওভারসাইট, তারা ডিসিশনগুলো ওভারসাইট করে, হ্যাঁ। ওভারসাইট করা মানে লুক আফটার করে, তারা কিন্তু ইমপ্লিমেন্ট করে না, বোর্ড ইমপ্লিমেন্ট করে না। তারপর রিসোর্স অ্যালোকেশন করে থাকে। তো রিসোর্স অ্যালোকেশনের ডিসিশনটা আসে হলো বোর্ড থেকে, আর ইমপ্লিমেন্টেশনটা আসে হলো সিনিয়র ম্যানেজমেন্ট থেকে। তো আপনি বলবেন রিসোর্স আবার কি? রিস্ক ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমার সফটওয়্যার দরকার, আমার ম্যান পাওয়ার দরকার, রাইট। ম্যান পাওয়ার কোন কোন ডিভিশনে দরকার? আমার রিস্ক ম্যানেজমেন্ট ডিভিশনে দরকার, আইসিসি ডিভিশনে দরকার। কমপ্লায়েন্স এবং গভর্নেন্সের কাজটা তারা করে থাকে। স্কোপ অফ রিস্ক ম্যানেজমেন্ট ইন ব্যাংকিং, আমরা কোন কোন জায়গায় রিস্ক ম্যানেজ করে থাকি। তো এর আগে আমি আসি ব্যাংকিংয়ে কি কি কাজ হয়। ব্যাংকিংয়ে লোন দেয়, ডিপোজিট নেয়, ঠিক আছে, তারা এলসি প্রসেস করে,
তাহলে তারা কি কি জিনিসের সাথে, তাহলে এই জিনিসগুলো করতে গিয়ে কি কি রিস্ক অ্যারাইজ হয়? তাদের ক্রেডিট রিস্ক অ্যারাইজ হয় লোন দিতে গিয়ে, মার্কেট রিস্ক অ্যারাইজ হয় যেহেতু সে শেয়ার কিনে, আমার অপারেশনাল রিস্ক অ্যারাইজ হয় যেহেতু সে সফটওয়্যার মেনটেন করে, ডকুমেন্ট মেনটেন করে থাকে, ঠিক আছে। কমপ্লায়েন্স রিস্ক অ্যারাইজ হয় যেহেতু তার ব্যাকএন্ডে বাংলাদেশ ব্যাংক আছে। স্ট্র্যাটেজিক রিস্ক অ্যারাইজ হয় যেহেতু তার লং টার্ম গ্রোথ তার দরকার। রেপুটেশন রিস্ক অ্যারাইজ হয় যেহেতু মানুষ ব্যাংক হলো বিশ্বাসের উপরে, বিশ্বাসের ট্রাস্টের উপর বেসিস করে তারা কি করে থাকে, বিজনেসটা করে থাকে। ক্লিয়ার? বেনিফিট অফ ইফেক্টিভ এন্টারপ্রাইজ রিস্ক ম্যানেজমেন্ট, আমার এন্টারপ্রাইজ রিস্ক ম্যানেজমেন্টের বেনিফিটগুলো কি কি? সো বেনিফিটটা বোঝার আগে আপনাকে বুঝতে হবে এন্টারপ্রাইজ রিস্ক ম্যানেজমেন্টটা কি। এন্টারপ্রাইজ রিস্ক ম্যানেজমেন্ট হলো একটা প্রসেস, যে প্রসেসে আমি পুরো এন্টায়ার মানে পুরা ব্যাংকের আমি রিস্কটা ম্যানেজ করে থাকি। পুরো ব্যাংকের রিস্ক কি, আমার 150টা ব্রাঞ্চ আছে, 150টা ব্রাঞ্চ এবং হেড অফিসের রিস্কটা ম্যানেজ করে থাকি, সবাই একই রিস্ক পলিসি ফলো করে থাকি। সো এটা একটা স্ট্র্যাটেজিক অ্যাপ্রোচ, যে অ্যাপ্রোচে আমি পুরো অর্গানাইজেশনের রিস্কটা ম্যানেজ করে থাকি। তাহলে এন্টারপ্রাইজ রিস্ক ম্যানেজমেন্ট হলে সুবিধাটা কি? সুবিধাটা হলো আমার প্রোয়েক্টিভ প্রোটেকশন আমি দিতে পারি, সবাই মিলে আমরা প্রোটেকশন দিই, আগে থেকে চিন্তা করি। ইনফর্ম ডিসিশন নেই, আগে থেকে ডেটা আমরা ডিসিশন নেই বেজ অন ডেটার উপর বেসিস করে ডিসিশন নেই। রেসিলেন্স, আমার অ্যাডাপ্টেবিলিটি বাড়ে যেহেতু সবাই আমরা একই ফর্মুলা ফলো করে থাকি। রিসোর্স অপটিমাইজেশন, যেহেতু সবাই মিলে একই ফর্মুলা ফলো করি, এখানে আমার রিসোর্সগুলোর অপটিমাইজ ইউজ হয়। স্টেকহোল্ডার কনফিডেন্স, যখন ইআরএম এন্টারপ্রাইজ রিস্ক ম্যানেজমেন্ট প্রসেস ফলো করা হয় তখন কিন্তু স্টেকহোল্ডাররা কনফিডেন্স পায়। সো প্রথম কথা হলো স্টেকহোল্ডার কারা, একটা ব্যাংকের স্টেকহোল্ডার কারা? যারা আমি স্টেকহোল্ডারের ডেফিনেশনটা হলো আমার ব্যাংকের ডিসিশন দ্বারা যারা যারা প্রভাবিত হয় তারা হলো স্টেকহোল্ডার। তো আমার ব্যাংকের ডিসিশন নিচ্ছি, ইন্টারেস্ট রেটের ডিসিশন নিচ্ছি, লোনের রেটের ডিসিশন নিচ্ছি, তাহলে কারা কারা এফেক্টেড হচ্ছে? আমার 1 নম্বরে আমার ক্লায়েন্ট এফেক্টেড হচ্ছে, 2 নম্বর হলো বাংলাদেশ ব্যাংক এফেক্টেড হচ্ছে, 3 নম্বর হলো আমার এমপ্লয়িরা আমার স্টেক হোল্ডার, আমার যারা ওনার আছে শেয়ার হোল্ডার যারা আছে ওরা স্টেক হোল্ডার, রাইট। সো আমার ডিসিশন দ্বারা এরা সবাই প্রভাবিত হয়, সো ওরা আমার স্টেক হোল্ডার। তো স্টেক হোল্ডারের কনফিডেন্স বাড়ে যদি আমি এন্টারপ্রাইজ রিস্ক ম্যানেজমেন্ট ফ্রেমওয়ার্কটা ফলো করি। কেন বাড়ে? কারণ হলো স্টেক হোল্ডাররা কনফিডেন্স কেন বাড়ে? স্টেক হোল্ডাররা যখন দেখে যে ওই ব্যাংকটা আমার সাউন্ড ব্যাংক, আমার কমপ্লায়েন্ট ব্যাংক, আমাকেই সব ডকুমেন্ট ছাড়া সে লোন দেয় না, তার মানে ওই ব্যাংক ফল করবে না। মানুষ কিন্তু এখন খুব চাক্ষুষ বুঝতে পারে সাস্টেনেবল গ্রোথের জন্য আমার এন্টারপ্রাইজ রিস্ক ম্যানেজমেন্ট দরকার, আমার কমপ্লায়েন্সের জন্য দরকার। এখন আসি রিস্ক কালচার এবং এটার ইম্পর্টেন্স কি। তার আগে আসি শুধু কালচারটা কি বলেন তো। আপনি ধরেন, আমি কালচার বুঝে থেকে একটা জিনিস বলি, ধরেন আমরা কি করতাম, আমরা কি করি, টিল নাও কি করি, আমরা বাবা মা, আমরা আমাদের গার্ডিয়ানের সামনে আমরা সিগারেট খাই না। আপনি পাহাড়ি অঞ্চলে যান অথবা কোনো একটা সোসাইটিতে যান, অনেক সোসাইটি আছে ইউটিউবে দেখছি আমি, যে ওরা সবাই মিলে হোকা টানতেছে, বাবা মা ছেলে মেয়ে সবাই মিলে হোকা টানতেছে, সিগারেট খাচ্ছে। সো বাইরের কান্ট্রিতে তো আপনার মানে ওয়াইন সবাই নিচ্ছে। সো এই যে কেন, আমি কেন মনে করতেছি সিগারেট খাওয়া বাবা মার সামনে খারাপ আবার অথবা গার্ডিয়ানের সামনে খারাপ? রিজনটা হলো আমার এটা লং টাইম একটা বিলিফ, লং টাইম আমার একটা বিলিফ, আমার অ্যাটিটিউড, আমার এটা গড়ে উঠছে লং টাইম ধরে, যেটা আমি আমার ভিতরে পোষণ করি, ঠিক আছে? এই কারণে আমি এটা খারাপ মনে করি। সো রিস্ক কালচারটাও এরকম যে আমার এটা একটা ভ্যালুস, এটা কম্বিনেশন অফ ভ্যালুস, অ্যাটিটিউড এবং বিহেভিয়ার, যেটা আমি লং টাইম ধরে আমি হোল্ড করতেছি। আজকে যদি বাংলাদেশে যদি ব্যাংকের ক্যাটাগরাইজ করি, এই ক্যাটাগরির ব্যাংক আছে 16টা, বি ক্যাটাগরির ধরেন আরও 16টা পাবেন, সি ক্যাটাগরির পাবেন ধরেন আরও হলো 14টা, এই হলো 61টা ব্যাংক, অথবা 15টা, তো সরি 13টা হবে। তো জিনিসটা কি হয়েছে, আজকে সি ক্যাটাগরির ব্যাংকগুলো এত খারাপ যা হচ্ছে কেন? কারণ তারা তো তারা শুধু কি আপনি মনে করেন শুধু গভর্নেন্সের সমস্যা, মালিকরাই শুধু সমস্যা? কারণ মালিকদের সমস্যার কারণে এমপ্লয়িরা কিন্তু ওইভাবেই অভ্যস্ত যে হ্যাঁ আমি লোন দিয়ে দিব, ডকুমেন্ট পরে নিব, আমি লোন দিব, ডকুমেন্ট ছাড়াই দিব, আমার উপর থেকে নির্দেশ আছে আমি লোন দিয়ে দিব, রাইট? তো এটা কেন হয়েছে? এটা কি একদিনে হয়েছে? একদিনে হয় নাই। তো সো এটা আমার তাদের ভ্যালুস, অ্যাটিটিউড এবং বিহেভিয়ারের ভিতরেই চলে আসছে, ওরা ওইটা করে। বাট আপনি যদি এই ক্যাটাগরি ব্যাংকে যান, ওরা লোন ডকুমেন্ট ছাড়া দিবেই না, কোলাটারাল ছাড়া লোন দিবেই না। সো এই যে এটা হলো রিস্ক কালচার, যেটা আমার ভিতরে আমরা পোষণ করে থাকি। তাহলে এটা কেন দরকার? সো আমরা সবাই জানি
আমার দরকার হলো রিস্ক হ্যান্ডেল করার জন্য দরকার, ট্রান্সপারেন্সির জন্য দরকার, কমিউনিকেশনের জন্য দরকার, আমার রিস্ক রিপোর্টিংয়ের জন্য দরকার, আমার ডিসিশন মেকিংয়ের জন্য দরকার। মেনশন দ্য সাম এরিয়া অফ হোয়ার ব্যাংক শুড হ্যাভ দেয়ার ওন রিস্ক স্ট্র্যাটেজি। সো রিস্কের এরিয়া, রিস্কের টাইপ, ঠিক আছে, এরিয়া অফ রিস্ক, রিস্কের ক্যাটাগরি সব তো সেম, রাইট? আমি আর এটা রিপিট করবো না। সো আমার এরিয়া কোনটা? ক্রেডিট রিস্ক, মার্কেট রিস্ক, অপারেশনাল রিস্ক, লিকুইডিটি রিস্ক, কমপ্লায়েন্স রিস্ক, রেপুটেশন রিস্ক, সাইবার সিকিউরিটি রিস্ক, স্ট্র্যাটেজিক রিস্ক, এগুলো আমার এরিয়া। তো আপনি বলবেন যে এরিয়ার ভিতরে আমার এই লিকুইডিটি রিস্কটা ছিল না, সরি লিকুইডিটি রিস্ক ছিল, সো আমার হয়তো রেপুটেশন স্ট্র্যাটেজিক রিস্কটা ছিল না, আগের বার স্ট্র্যাটেজিক রিস্কটা ছিল না, এখানে অ্যাড করছি। সো আমার এটা আপনি অ্যাড করলেও পারেন, না করলেও পারেন, বাট মোরালেস সবগুলোই সেম। সো আপনি একটা কোশ্চেন দিয়ে দুইটা কোশ্চেন অ্যান্সার করার চেষ্টা করবেন, আলাদাভাবে মনে রাখার চেষ্টা করবেন না, আসলে একই জিনিস। এবার আসি হোয়াট ইজ রিস্ক অ্যাপাটাইট। তো রিস্ক অ্যাপাটাইট বোঝানোর আগে আমি শুধু অ্যাপাটাইট বোঝাচ্ছি। অ্যাপাটাইট মানে কি? চাহিদা, রাইট? তো আমাদের চাহিদা কি? ধরেন আপনি আমাদের কি হয়, ধরেন আমাদের চাহিদা কি, আমি ধরেন সকালবেলা নাস্তা করছি সকাল 8টা বাজে, সো 2টা বাজলে কিন্তু আমার একটা চাহিদা ক্রিয়েট হয় যে আমার লাঞ্চ করা লাগবে। সো আমার এটা হলো আমার অ্যাপাটাইট, আমার একটা মনে হয় যে আমাকে লাঞ্চ করা লাগবে, আমাকে খাওয়া দাওয়া করা লাগবে। তো আমার এটা হলো অ্যাপাটাইট, এটা আমার চাহিদা। তো আমি কতটুকু খাবো, আমি কতটুকু খাবো এটা ডিপেন্ড করবে কিসের উপরে। আমি কতটুকু স্পাইসি ফুড খাবো এটা ডিপেন্ড করবে কিসের উপরে, ঠিক আছে? এটা ডিপেন্ড করবে আমার স্টমাক নিচ্ছে কিনা, আমার স্টমাক নিচ্ছে কিনা। সো আমি এটা হজম করতে পারবো কিনা, আমি একটা বাংলা খাঁটি বাংলায় কথা বললাম, আমি হজম করতে পারবো কিনা, রাইট? যদি আমি হজম করতে না পারি তাহলে নিলে কিন্তু আমি অসুস্থ হয়ে যাব। সো ব্যাংকের ক্ষেত্রেও সেম, আমার ব্যাংকের ক্ষেত্রে আমি আমার রিস্ক অ্যাপাটাইটটা হলো ওইটা যে আমার রিস্কের আমার উইলিংনেস কতটুকু, আমি কতটুকু রিস্ক নিতে পারবো, আর আমার এবিলিটি আছে কিনা। সো আমার উইলিংনেস এবং এবিলিটি এই দুইটা মিলেই আমি কি করতেছি, সো আমি এই উইলিংনেস এবং এবিলিটি মিলেই কিন্তু আমি কি করতেছি, আমি আমার রিস্ক অ্যাপাটাইটটা সেট করতেছি আমার ব্যাংকের জন্য। ক্লিয়ার? সো এই দুইটার যোগফল হলো রিস্ক অ্যাপাটাইট। বোঝা গেল? হোয়াই রিস্ক অ্যাপাটাইট স্টেটমেন্ট ইম্পর্টেন্ট? তো আমার রিস্ক অ্যাপাটাইট তো বুঝলাম, স্টেটমেন্টটা কি আবার? স্টেটমেন্ট হলো আমি যখন লিখিত রাখি, লিখিত আমার ব্যাংকে থাকে যে হ্যাঁ আমি এতটুকু রিস্ক নিতে পারবো, আমার এতটুকু রিস্ক নেওয়ার ইচ্ছা আছে। সো এটাই কেন ইম্পর্টেন্ট? আমার লেখা থাকলে আমি লিমিট পাই, ক্লিয়ার লিমিট পাই আমার কতটুকু রিস্ক নিতে পারবো। আমি আরেকটু ডিটেলে বলি, যেমন আমি আজকে শেয়ারে আমি আমার আমার ব্যাংকের পোর্টফোলিও হলো 20,000 কোটি টাকা, তার ভিতরে আমি শেয়ারে আমি সর্বোচ্চ, যেহেতু আমি রিস্ক নেওয়ার ক্যাপাসিটি নাই, সো শেয়ারে আমি অলরেডি লস খাইছি, তো শেয়ারে আমি সর্বোচ্চ আমি 200 কোটি টাকা ইনভেস্ট করবো। এই যে আমি সেট করে দিলাম যে শেয়ারে আমি সর্বোচ্চ 200 কোটি টাকা ইনভেস্ট করতে পারবো, আমি লিমিট সেট করে দিচ্ছি। সো ইনফর্ম ডিসিশন, আমি ডেটার উপর বেসিস করে ডিসিশন নিতে পারতেছি, যেহেতু আমার এবিলিটি আছে কিনা ওইটা আমি অ্যানালাইসিস করে ডিসিশনটা নিচ্ছি। টিম অ্যালাইনমেন্ট, সবাই এটা ফলো করে থাকে, 200 কোটি টাকার বেশি শেয়ারে ইনভেস্ট করে না। রিস্ক কন্ট্রোল হয়, এতে আমি বেশি রিস্ক নিচ্ছি না। ট্রাস্ট এবং কনফিডেন্স বিল্ড আপ হয়, কাস্টমারের ট্রাস্ট এবং কনফিডেন্স বিল্ড আপ হয় ওই ব্যাংকের প্রতি। অবজেক্টিভ অফ রিস্ক অ্যাপাটাইট, রিস্ক অ্যাপাটাইটের অবজেক্টিভ কি? তো আপনি দেখেন একটা জিনিস, আমার ইম্পর্টেন্স আর অবজেক্টিভের ভিতর ডিফারেন্স আছে। আমার ইম্পর্টেন্স যে কথা, অবজেক্টিভ সেম কথা, সরি সো আমার সেম, আমার সরি 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 আমার স্ক্রিন শেয়ারিং একটু সমস্যা হচ্ছে, আমি আবার যাচ্ছি। আপনার স্ক্রিন কি দেখতে পাচ্ছেন?
সো আমরা যে পয়েন্টে ছিলাম যে আমার রিস্ক অ্যাপার্টের যে কথা, আমার অবজেক্টিভ যে কথা, ইম্পর্টেন্স সেম কথা। আমি একটু সময় দেন আমাকে, আমি একটু তাহলে বের হইয়া, এটা আমার জন্য একটু সমস্যা হয়েছে। সো আমি বের হয়ে আবার ঢুকতেছি, ঠিক আছে? সো ইন দ্য মিন টাইম আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে আপনারা কমেন্টসে লিখতে পারেন। আপনাদের যদি কোনো সো আমরা আবার ক্লাসে ফিরে আসতেছি, আমাদের স্লাইডটা অলরেডি ঠিক হয়ে গেছে। সো আমরা একটু পরে ক্লাসে ফিরে আসবো। সো আমরা স্লাইড শেয়ার দিচ্ছি। সো আমরা যে পয়েন্টে ছিলাম যে আমার রিক্সের রিক্স অ্যাপার্টেড স্টেটমেন্টের ইম্পর্টেন্স যে কথা, আমার অবজেক্টিভ অফ রিক্স অ্যাপার্টেড সেম কথা। সো আমরা চলে যাচ্ছি পরবর্তী পরে, রিলেশনশিপ বিটুইন রিক্স অ্যাপার্টেড এবং রিক্স রেসপন্স স্ট্র্যাটেজি। আমার রিলেশনশিপটা কি? রিক্স অ্যাপার্টেড এবং রেসপন্স স্ট্র্যাটেজির রিলেশনশিপটা কি? আমার অ্যাপার্টেটে আমি কি করে থাকি, আমি হাঙ্গার, আমি কতটুকু ক্ষুধার্ত, আমি বলছিলাম যে আমি দুপুরবেলা আমার খিদা লাগছে। সো আমি আমার রিক্স অ্যাপার্টেটে আমি হাঙ্গার সেট করে থাকি, যে আমার কতটুকু ক্ষুধা, মানে উইলিংনেস সেট করে থাকি। চুজ দ্য মেনু, আমি কি খাবো ওইটা সেট করে থাকি সেকেন্ড ফেজে। তারপর আমি ব্যালেন্স ফ্লেভার, যে আমি, এটা হলো রেসপন্সের ভিতরে চলে আসছে, রিক্স রেসপন্স স্ট্র্যাটেজি, যে আমি আমি আসলে আমার ব্যালেন্স করতে হবে, আমার পেটে মানে আমার 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 স্টমাক স্পাইসি ফুড নিবে কিনা ওইটা আমি মেনু সেট করি, ফ্লেভার নেই, ঠিক আছে, যে আমি কতটুকু স্পাইসি কনজিউম করব। সো ব্যাংকের ক্ষেত্রেও সেম, আমি শুরুতে আমি উইলিংনেস, আমার কতটুকু রিটার্ন লাগবে, আমি কতটুকু রিটার্ন জেনারেট করার জন্য আমি কি পরিমাণে শেয়ারে ইনভেস্ট করবো, 200 কোটি টাকা ইনভেস্ট করবো, এটা সেট করতেছি। তারপর আমি মেনুতে সেট করতেছি যে আমি 200 কোটি টাকা কোন কোন শেয়ারে ইনভেস্ট করবো। তারপর আমি ব্যালেন্স করে থাকি যে হ্যাঁ, আমার আমার এই শেয়ারে ইনভেস্ট করা দরকার, আমি 200 কোটি টাকা ইনভেস্ট করবো। সো এটা হলো আমার রিস্ক অ্যাপার্টেট এবং রেসপন্স স্ট্র্যাটেজির আমার রিলেশনশিপ। কি কম্পোনেন্ট অফ ব্যাংক রিস্ক অ্যাপার্টেট ফ্রেমওয়ার্ক। সো আবার রিস্ক অ্যাপার্টেট ফ্রেমওয়ার্কটা কি আবার? তো এখানে ফ্রেমওয়ার্কটা যোগ করছে। ফ্রেম মানে কি? ফ্রেম মানে হলো আমি যখন এইভাবে আমি ফ্রেমের ভিতরে নিয়ে আসি, রাইট? ছবি কি ফ্রেমের বাইরে থাকে? ছবি কিন্তু ফ্রেমের বাইরে যায় না, ফ্রেমের ভিতরেই থাকে। তো রিস্ক অ্যাপার্টেড ফ্রেমওয়ার্ক বলতেছে যে আমি যে বলছি উইলিংনেস এবং আমার এবিলিটি, এই দুইটা মিলে যে আমি রিস্কটা নিচ্ছি, ওইটা আমি ফ্রেমের ভিতরে বন্দি করে ফেলবো, যে হ্যাঁ আমি 200 কোটি টাকাই আমার শেয়ারে ইনভেস্ট করবো, এর বেশি করবো না। এই যে ফ্রেমে বন্দি করে ফেলতেছি, ওইটাকে আমি বলতেছি রিস্ক অ্যাপার্টেড ফ্রেমওয়ার্ক। এটার কম্পোনেন্ট কি? আমার রিস্ক অ্যাপার্টেড ফ্রেমওয়ার্ক সেট করার জন্য বোর্ডের অ্যাপ্রুভাল লাগবে, যে হ্যাঁ বোর্ড আমাকে অনুমতি দিবে 200 কোটি টাকা আমি শেয়ার ইনভেস্ট করতে পারবো। স্ট্র্যাটেজিক অ্যালাইনমেন্ট থাকবে, আমার গোলের সাথে মিল থাকা লাগবে এটা। আমার কম্প্রিহেন্সিভ রিস্ক কাভারেজ থাকা লাগবে, ঠিক আছে? আমার কম্প্রিহেন্সিভ রিস্ক কাভারেজ করবো যে আমি যে 200 কোটি টাকা শেয়ারে ইনভেস্ট করতেছি সব রিস্ক কাভার করে হচ্ছে কিনা। আমি যে আজকে লোন দিব, আমি লোন পোর্টফোলিও সাজাবো, ওইখানে আমার আমার রিস্ক কাভারেজ আছে কিনা, আমি আসলে সিএবি দেখে, কোলাটেরাল দেখে, সব কিছু দেখে লোন দিব কিনা, আমি ওইটা অ্যালাইন করে থাকি। রিস্ক ডকুমেন্টেশন, আমরা রিস্ক রেজিস্টার মেনটেন করে থাকি ফ্রেমওয়ার্ক সেট করার সময়। কারণ আমি যদি আমার ইনফরমেশনের বেসিসে যদি আমি ফ্রেমওয়ার্কটা সেট না করি, তাহলে কিন্তু আমার কি হবে, আমার রিটার্ন হবে না। আমি এখানে একটা জিনিস বলে আসছি, আমরা রিটার্নের সাথে রিস্কের একটা রিলেশন আছে, তো এখানে কিন্তু আমার একটা ঝামেলা হয়ে যায় ব্যাংকের জন্য। সো আমি যদি ব্যাংক রিটার্ন জেনারেট করতে চাই, তাহলে আমার রিস্ক বেশি নেওয়া লাগে। আমি কি করব, ধরেন আজকে আমার গভর্নমেন্টের বন্ডের রেট 8%, আমার ডিপোজিট রেট হলো আমার 8%, ছিল না এরকম একটা সময়? সো আমার ডিপোজিটেও 8%, গভর্নমেন্ট বন্ডের রেটও 8%। সো আমি যদি সব টাকা গভর্নমেন্ট বন্ডে ইনভেস্ট করি, তাহলে কিন্তু আমার এখানে লস হবে, রাইট? তাহলে আমার রিটার্ন জেনারেট করার জন্য কি করতে হবে, আমাকে লোন দেওয়া লাগবে। তো কতটুকু লোন দিব ওইটা ডিপেন্ড করবে কিন্তু আমার আমার আসলে আমার
এবিলিটি আছে কিনা, আমি অলরেডি লোন যেগুলো দিচ্ছি এগুলো ডিফল্ট হয়ে গেছে কিনা। তো সব ডেটা মেজারমেন্ট নিয়ে আমি কি করব, ডিসিশন নিব 100 টাকা ডিপোজিট পাইলে আমি কত টাকা আমার গভর্নমেন্ট বন্ডে রাখবো, কত টাকা আমি লোন দিব। ঠিক আছে, সো লস টলারেন্সটাও আমি কনসিডার করব। ঠিক আছে, আমার এই ফ্রেমওয়ার্ক সেট করার ক্ষেত্রে রিসোর্স অ্যালোকেশন আমি করব, যে আমার হিউম্যান রিসোর্স এবং টেকনিক্যাল যে রিসোর্স আমি অ্যালোকেট করেই আমি ডিসিশন নিব আমি কতটুকু রিস্ক নিচ্ছি। ওয়ে টু ডেভেলপ রিস্ক অ্যাপার্টেড ফ্রেমওয়ার্ক, সো আমি যে ফ্রেমটা ডেভেলপ করব কোন ওয়েতে ডেভেলপ করব। সো অলরেডি আমি কিন্তু কম্পোনেন্টগুলো শিখছি। আমি যে ফ্রেমওয়ার্কটা ডেভেলপ করব, যে আমি কত টাকা লোন দিব 100 টাকা ডিপোজিট পাইলে, আমি আমার বোর্ডের অ্যাপ্রুভাল নিব, আমি স্ট্র্যাটেজিক অ্যালাইনমেন্ট থাকবে যে আমার রিটার্নের স্ট্র্যাটেজি কত, ডিভিডেন্ড কত % দিতে যাচ্ছি, কম্প্রেসিভ রিস্ক কাভারেজ থাকা লাগবে। ঠিক আছে, সব রিস্ক কনসিডার করে তারপর আমি কতটুকু লোনে যাব ওইটা ডিসিশন নিব। আমি রিস্ক ডকুমেন্ট করব, লস টলারেন্স দেখবো যে আমার লস নেওয়ার এবিলিটি আছে কিনা, আরও রিসোর্স অ্যালোকেশন করবো আমি। তাইলে আর ওয়ে ওইগুলাই আমি ওয়ে টু ডেভেলপ রিস্ক অ্যাপার্টেড ফ্রেমওয়ার্ক মানে কম্পোনেন্টগুলোরই আলোচনা এখানে আসবে। আমার কারেন্ট রিস্ক প্রোফাইলটা দেখবো, আমি অলরেডি আমি কতটুকু রিস্ক নিছি, ডিফাইন রিস্ক টলারেন্স, আমার টলারেন্স দেখবো, স্টেকহোল্ডারদের ইনভলভ করবো, রিস্ক লিমিট সেট করে দিব। ঠিক আছে, সো আমার ওই পড়াটাই জাস্ট অন্যভাবে বলা হয়েছে। সো আপনি চাইলে একই পড়া দিয়ে দুইটা কভার করতে পারেন। হোয়াট ডু ইউ মিন বাই রিস্ক অ্যাসেসমেন্ট, আপনি অ্যাসেসমেন্ট বলতে কি বুঝেন, আমরা পরবর্তী চ্যাপ্টারে এটা নিয়ে ডিটেল আলোচনা করব। এখানে জাস্ট শুধু আপনি একটু বোঝার চেষ্টা করেন, জাস্ট শুধু একটু আইডিয়াটা নেন যে রিস্ক অ্যাসেসমেন্টটা কি। আমার রিস্ক অ্যাসেসমেন্ট মানে হলো রিস্ককে চিনা, রিস্ক অ্যাসেসমেন্ট হলো রিস্ককে চিনা অথবা রিস্ককে বোঝা, আন্ডারস্ট্যান্ড করা, রিস্ককে আন্ডারস্ট্যান্ড করা আসলে কতটুকু রিস্ক। ঠিক আছে, সো আমার কতটুকু রিস্ক আমি কিভাবে বলবো, হোয়াট ডু মিন বাই রিস্ক অ্যাসেসমেন্ট, আমি রিস্ক অ্যাসেসমেন্টের মানেটা কি। রিস্ক অ্যাসেসমেন্ট একটা প্রসেস, যে প্রসেসে আমি রিস্কটাকে আইডেন্টিফাই করে থাকি, আমি অ্যানালাইজ করে থাকি এবং ইভালুয়েট দ্য পটেনশিয়াল রিস্ক আমি ইভালুয়েট করে থাকি। তাহলে আমি যদি লোনের এক্সাম্পলে আবার চলে যাই, লোন দেওয়ার ক্ষেত্রে আমি রিস্কটা আইডেন্টিফাই করি কি, আইডেন্টিফাই রিস্কটা কি বলেন তো সবাই, ডিফল্ট হবে কি না, যে আমার রিস্কটা কি, লোনের রিস্ককে ডিফল্ট হবে কিনা এটাই আইডেন্টিফাই। আমি রিস্কটা আইডেন্টিফাই করতেছি, ডিফল্টটা আইডেন্টিফাই করতেছি যে হ্যাঁ লোন দিলে ডিফল্ট হতে পারে। তারপর আমি অ্যানালাইজ করবো সে ডিফল্ট হওয়ার চান্স কত, পার্সেন্টেজ কত। ঠিক আছে, আমি কীভাবে পার্সেন্টেজ বুঝবো, কীভাবে সে অ্যানালাইজ করবো, কীভাবে তার সিআইবি চেক করবো, তার ক্যাশ ফ্লো চেক করবো, ইভালুয়েট দ্য পটেনশিয়াল রিস্ক। যদি আচ্ছা আমি এই দুইটা জিনিস চেক করেও আমি লোন দিলাম, বাট তারপরে যদি ডিফল্ট হয় আমার কত টাকা লস হবে, কত টাকা লস হবে, এটা হলো ইভালুয়েট দ্য পটেনশিয়াল রিস্ক। যে আমার আসলে সে যদি ডিফল্ট হয় সব কিছু দেখে দেওয়ার পরেও আমার কত টাকা লস হবে ওইটাও আমি ইভালুয়েট করে ফেলি। আমি তাকে 100 টাকা লোন দিছি, সর্বোচ্চ 100 টাকা লস হতে পারে। আমি যদি প্রবাবিলিটি দিয়ে দেখি যে তার মানে ডিফল্ট হওয়ার চান্স 50%, তার মানে তার সর্বোচ্চ 50 টাকা লস হতে পারে। সো এটাও আমার কিন্তু অ্যাসেসমেন্টের ভিতরে আসতেছে। ক্লিয়ার? তাহলে ট্রিটমেন্টটা কি, রিস্ক ট্রিটমেন্ট কি। আপনি যখন ডাক্তারের কাছে যান, আপনার জ্বর আসছে, আপনি ডাক্তারের কাছে গেলেন, ডাক্তার কি করে, ডাক্তার শুরুতে আপনাকে টেস্ট দেয়, রাইট? টেস্ট দিয়ে সিবিসি টেস্ট দিয়ে বোঝার চেষ্টা করে আপনার জ্বরের অবস্থা কি, ওই অনুযায়ী সে কি দেয়, মেডিসিন দেয়, মেডিসিন দেয় এবং আপনাকে বলে পানি বেশি খাইতে বা কিছু লাইফস্টাইল চেঞ্জ করতে বলে। তো এই যে মেডিসিন দিচ্ছে এটা হলো ট্রিটমেন্ট। মেডিসিনের কাজটা কি, মেডিসিনের কাজটা হলো আপনার জ্বর যাতে সেরে যায়, তাই না, আপনি যদি কিউর হন, আপনি যাতে কিউর হন এই কারণে আপনাকে ট্রিটমেন্ট দিচ্ছি। তাহলে রিস্ক ট্রিটমেন্টটা কি, রিস্ক ট্রিটমেন্টটা হলো সেই মেডিসিনের মতো যেটা দিলে আমি কি হবে, আমার ডিফল্ট হবে না, ডিফল্ট হবে না। আমি লোন দিয়ে এক্সাম্পল দিলাম, আমি লোন দিব এবং লোনের আমি রিস্ক ট্রিটমেন্ট দিব যাতে ডিফল্ট না হয়। তাহলে ট্রিটমেন্টে কি আসবে, আমি লোন দিব, তুমি আমাকে কোলাটারাল দাও, তোমার সিএবি আমি চেক করব, রাইট, তোমার কাছে আমি গ্যারান্টি নিব। সো এগুলো তো ট্রিটমেন্ট, বোঝা গেল? পারবো না আমরা? তাহলে রিস্ক ট্রিটমেন্টের একটা প্রসেস, যে প্রসেসে আমি সিলেক্ট করি এবং ইমপ্লিমেন্ট করি মেজার। ঠিক আছে, কেন মেজারটা নেই, কেন আমি স্টেপগুলো নেই রিস্ক ম্যানেজ করার জন্য। স্টেপগুলো কি, আমি কোলাটারাল নিচ্ছি, সিএবি চেক করতেছি, গ্যারান্টি নিচ্ছি। স্ট্র্যাটেজিগুলো কি কি আমরা অলরেডি পড়ে ফেলছি, আমি অ্যাভয়েড করতে পারি, তোমাকে লোন দিব না। ঠিক আছে, এটা একটা স্ট্র্যাটেজি হতে পারে, আমি তোমাকে লোনই দিব না, আমার পছন্দ হয় নাই, তোমার সিএবি ভালো না, এটা ভালো না, ওইটা ভালো না, তোমাকে লোনই দিব না। তো এটা একটা ট্রিটমেন্ট হতে পারে, আমি রিস্ক টাইম আমি জিরো করে ফেললাম, না দিলে তো এটা জিরো, রাইট? 2 নম্বর হলো রিডাকশন, আমি তোমাকে লোন দিব, 200 টাকা চাইছো তোমাকে, আমি 100 টাকা লোন দিব, তাহলে এখানে মিনিমাইজ হচ্ছে। আমি ট্রান্সফার করতে পারি, আমি তোমাকে 200 টাকায় লোন দিলাম বাট আমি ইন্স্যুরেন্স
কোম্পানির কাছে আমি রিস্কটা ট্রান্সফার করে দিলাম, হইতে পারে। অ্যাকসেপ্টেন্স হইতে পারে, আচ্ছা ঠিক আছে আমি 200 টাকাই দিলাম, আমি একটা পরিমাণ রিস্ক নিলাম, কেন নিলাম? রিটার্ন জেনারেটের জন্য নিলাম। ডাইভার্সিফিকেশন হইতে পারে, আমি আমার 200 টাকা আমি একজনকে না দিয়ে আমি অনেকজনকে দিতে পারি। কন্টিনজেন্সি প্ল্যানিং হইতে পারে, আমি কোনো কন্টিনজেন্সি প্ল্যান রাখলাম, আনএক্সপেক্টেড ইভেন্ট হইলে আমি যাতে ওইটা কভার করতে পারি। এবার হচ্ছে 3 লাইন ডিফেন্স মডেল। রিস্ক ম্যানেজমেন্টের 3 লাইন ডিফেন্সটা কি? সো 3 লাইন ডিফেন্সে আপনি একটা ঘরের কথা চিন্তা করেন, আপনার বাসার কথা চিন্তা করেন। ধরেন আপনার একটা বাউন্ডারি আছে, বাউন্ডারি দেওয়া বাসা আছে, বিল্ডিং আছে, হ্যাঁ, চারপাশে বাউন্ডারি, এটা বাউন্ডারি, তারপরে একটা বিল্ডিং, এখানে একটা গেট আছে, এখানে একটা গেট আছে, আর আপনার দরজা, আপনার ফ্ল্যাটের মাঝখানে আবার আরেকটা গেট আছে। ধরেন এটা আপনার ফ্ল্যাট, এখানে একটা গেট আছে। তো আপনি 3টা লেভেলে আপনার বাসাটাকে প্রোটেকশন দিচ্ছেন না? চোর আসলে কি করবে? শুরুতে চেয়ে বাউন্ডারি দেয়াল টপকাইতে হবে, তারপর আপনার কলাপসিবল গেট আছে বিল্ডিংয়ে, ওইটা টপকাইতে হবে, তারপর সিঁড়ি দিয়ে উঠে আপনার দরজা ভেঙে আপনার বাসায় ঢুকতে হবে, রাইট? তাহলে আমি 3টা লেয়ারে ডিফেন্স করতেছি। সো ব্যাংক, সেম ব্যাংক আমার 3টা লেভেলে আমরা ডিফেন্স করে থাকি। 1 নাম্বার লেভেল কি? আপনি লোনের জন্য আসছেন, লোনের জন্য আসছেন, সো আপনার ডকুমেন্ট দেওয়া লাগবে, রাইট? ডকুমেন্ট দেওয়া লাগবে। ডকুমেন্ট কে নিচ্ছে? ডেস্ক অফিসার নিচ্ছে। সো আমার এই ডকুমেন্ট যে দিচ্ছে ডেস্ক অফিসার, এটা হলো 1 নাম্বার লেভেলের ডিফেন্স। 2 নাম্বারের লেভেলে আবার কি আছে? রিস্ক ম্যানেজমেন্ট ডিভিশন আছে, আরএমডি আছে, ওরা আবার রিস্ক নিয়ে কাজ করে থাকে, পুরো ব্যাংকের রিস্ক ম্যানেজমেন্ট নিয়ে কাজ করে থাকে, ওরা বাংলাদেশ ব্যাংকে রিপোর্ট করে থাকে, অনেক কাজ টাজ করে থাকে। সো ওইটার মাধ্যমে কিন্তু আমি প্রোটেকশন পাচ্ছি। 3 নাম্বারে হলো আমার আইসিসি ডিভিশন আছে। আইসিসি ডিভিশন আবার আমি যে ডকুমেন্ট মেনটেন করছি এগুলো সে ভিজিট করে সে চেক করার চেষ্টা করে যে আমি আসলে ঠিকভাবে ডকুমেন্ট মেনটেন করতেছি কিনা, ঠিক আছে? সো আমি কিন্তু 3টা লেয়ারে আমি ব্যাংকে প্রোটেকশন দিচ্ছি। সো এখানে ওইটাই বলা হয়েছে। 3 লাইন ডিফেন্সে আমি কি করতেছি? অপারেশনাল স্টাফ যারা লোনের ডকুমেন্টগুলো নিচ্ছে, আমার এখানে 2nd লাইন ডিফেন্সে রিস্ক ম্যানেজমেন্ট ডিভিশন কাজ করে থাকে, 3rd লাইন ডিফেন্সে আমার ইন্টারনাল অডিট কাজ করে থাকে। রিস্ক গভর্নেন্স ফ্রেমওয়ার্ক, আমরা রিস্ক নিয়ে কথা বলতেছি, অনেকক্ষণ ধরে কথা বলতেছি। সো আমাদের ক্লাসটা কিন্তু লম্বা হবে, আমি শুরুতেই বলছিলাম। সো আমি কি একটু কমেন্টসে জানাবেন, আমি কি খুব একটু দ্রুত যাব, অনেক ডিটেলে বলবো না একটু দ্রুত যাব? সবাই একটু কমেন্টস করে জানাবেন। স্যার ডিটেলে ডিটেলেই বলেন স্যার, ডিটেলেই বলেন। আচ্ছা ঠিক আছে। সো আমরা কোথায় যাচ্ছি, আমরা কোথায় আসতেছি? আমি কিন্তু খুব গল্পের মতো করে শেখানোর চেষ্টা করতেছি। আশা করি আপনি যদি মনোযোগটা ধরে রাখেন, আপনার জিনিসগুলো একবারে ফকফকা হয়ে যাবে, একবারে কাচের মতো স্বচ্ছ হয়ে যাবে, আপনার কাছে কোনো কিছু কনফিউশন মনে হবে না। আপনার যে কনসেপ্টটা বিল্ড আপ হচ্ছে আপনার ব্রেনের ভিতরে, এই কনসেপ্ট দিয়ে আপনি পরীক্ষায় পাশ করে আসবেন, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। এখন ডিপেন্ড করবে আপনার কতটুকু মনোযোগটা ধরে রাখতে পারতেছে। স্যার ছোট একটু কোশ্চেন ছিল স্যার। আচ্ছা হ্যাঁ, ছোট করে করেন। স্যার আগের স্লাইডে যে ইন্টারনাল অডিটের একটা বিষয় ছিল স্যার, ওইটা কি মানে লোন দিয়ে দেওয়ার পরে স্যার অডিট করে তো লাভ নাই, সাধারণত অডিটটা টিম তো স্যার আসলে পরে আসে, এটা কি স্যার আসলে লোন দেওয়ার আগে অডিটটা হয়? এটা একটা কোশ্চেন ছিল স্যার। আর তার আগের স্লাইডে আর একটা কোশ্চেন ছিল স্যার, ওই আমার হচ্ছে ট্রান্সফার, ইন্স্যুরেন্স ট্রান্সফার, তো লোন কি স্যার আসলে নিলে পরে ইন্স্যুরেন্সে কি লোন ট্রান্সফার করা যাবে? আমি তো আচ্ছা, বাংলাদেশে নাই, জানা নাই বিষয়টা। আমি বাংলাদেশে ইন্স্যুরেন্সটা নাই, শিফট রিস্ক রেসপন্সিবিলিটি। সো আমি আমার ব্যাংকের অনেকগুলো রিস্ক আছে, রাইট? ধরেন আমি ফায়ার ইন্স্যুরেন্স করতেছি, সো আমার তো শুধু আমার ক্রেডিট রিস্ক না, ব্যাংকে কিন্তু আমার ক্রেডিট রিস্ক আছে, অপারেশন রিস্ক আছে। সো আমি যদি অপারেশন রিস্কের কথা বলি, আপনার দুইটা আমি কোশ্চেন অ্যান্সার দিচ্ছি। আমি যদি অপারেশন রিস্কের কথা বলি, আমার 150টা ব্রাঞ্চ আছে, 150টা ব্রাঞ্চে আগুন লাগার চান্স আছে। সো আমি ফায়ার ইন্স্যুরেন্স করলাম, যাতে আগুন লাগলে ফায়ার কোম্পানি, ইন্স্যুরেন্স কোম্পানি আমাকে ড্যামেজ দেয়। সো আমি রিস্কটা ট্রান্সফার করে দিচ্ছি, ঠিক আছে? সো আমি রিস্কটা ট্রান্সফার করে দিচ্ছি। বাইরের কান্ট্রিতে আমি লোনের রিস্কও ট্রান্সফার করতে পারি, বাইরের কান্ট্রিতে ইন্স্যুরেন্স আছে। আপনি ধরেন কি করলেন, আপনি হোম লোন নিলেন অথবা আপনি ক্রেডিট কার্ড নিলেন, দেখবেন যে ক্রেডিট কার্ডে আপনার কাছে মেসেজ আসে যে ইন্স্যুরেন্স দেওয়ার জন্য, ইন্স্যুরেন্স প্রিমিয়াম দেওয়ার জন্য। কেন মেসেজটা আসে? ইন্স্যুরেন্স প্রিমিয়াম তার ব্যাংক দিবে না, ব্যাংক কাস্টমার দিবে, রাইট? তো আমি সব কিছু অফ করে রাখছি, আমার হোম লোনের ইন্স্যুরেন্স প্রিমিয়াম অফ করে রাখছি, ক্রেডিট কার্ডের ইন্স্যুরেন্স প্রিমিয়াম অফ করে রাখছি। যদি আমি প্রিমিয়াম দিতাম ইন্স্যুরেন্সের, তাহলে কি হইতো, আমি যদি ডিফল্ট হইতাম তাহলে ইন্স্যুরেন্স কোম্পানি কিন্তু আমার পেমেন্টটা করে দিত, অথবা আমি যদি মারা যাই তাহলে ইন্স্যুরেন্স কোম্পানি আমাকে লোনটা পে করে দিবে, রাইট? সো মারা গেলে বেসিক্যালি হয়। সো এখানে আবার ভিতরে কিছু ক্রাইটেরিয়া আছে, আমরা এত ডেপথে না যাই, জাস্ট শুধু এটা মনে রাখেন যে লোনের ক্ষেত্রে আমার ইন্স্যুরেন্স হয়, কিন্তু প্রিমিয়ামটা কাস্টমার দেওয়া লাগে। আমার ফায়ার ইন্স্যুরেন্সও হয়, যেটা আমরা অপারেশনের পার্ট। এটা গেল একটা। সো আমি ট্রান্সফার করতে পারি ইন্স্যুরেন্সের মাধ্যমে, ব্যাংকের রিস্কটা ট্রান্সফার করা যায়। আর সেকেন্ডে যেটা বলছেন যে ইন্টারনাল অডিট, আমরা আর্গুমেন্টে যাব না। প্রথম কথা হলো, আমরা যখন ক্লাসটা কন্ডাক্ট করবো, যেহেতু রেকর্ডিংটা অনেক শুনতেছে,
সো অথবা এটা একটা লিসেনিং এর একটা ক্যাটাগরি, মানে একটা ক্যারেক্টারিস্টিক্স। আপনি আর্গুমেন্টে গেলে ক্লাসটা ইফেক্টিভ হবে না। সো আমরা কোনো আর্গুমেন্টে যাবো না, ক্লাসটা শুনবো, ক্লাসের শেষে কোশ্চেন করবো, কনফিউশন থাকতেই পারে। সো তারপরে যেহেতু আপনি কোশ্চেন করছেন আমি অ্যান্সার দিচ্ছি। ইন্টারনাল অডিটটা এখন জিনিসটা হয়েছে কি, আমার লোনের প্রসেসটা কি হয়, আমার লোনের ডেস্ক এটা যদি সেন্ট্রালাইজ লোন ক্রেডিট হয় তাহলে হেড অফিসের সিআরএম ডিপার্টমেন্ট এগুলো ইভ্যালুয়েট করে থাকে, তারপর টপ ম্যানেজমেন্টের কাছে যায়, বড় লোন হলে বোর্ডে যায়। আর আমার যদি ডিসেন্ট্রালাইজ হয় তাহলে ব্রাঞ্চের অফিসার এগুলো প্রসেস করে থাকে, তারপর হেড অফিসে যায়, তারপর টপ ম্যানেজমেন্টে যায়, বোর্ডে যায়। সো এখানে ইন্টারনাল অডিটের আসলে জিনিসটা হয়েছে, ইন্টারনাল অডিট ইনভলভ হইলে যা হইতো আসলে ওই জিনিসটা কিন্তু আমার ওই প্রসেসে হয়ে যাচ্ছে। সো তারপরে কেন ইন্টারনাল অডিট আমার, যেহেতু লোন ডিফল্ট হওয়ার পরে অথবা লোন দেওয়ার পরে ইন্টারনাল অডিটের কাজটা কি বা কেন এটা দরকার, এখন জিনিস হয়েছে কি, আমার ইন্টারনাল অডিট লোন দেওয়ার আগে তো আসলে এই আমার ইন্টারনাল অডিটের ক্যাপাসিটি এত বেশি নাই। হ্যাঁ, আপনার পয়েন্টটা ঠিক আছে, হইলে ভালো ছিল, বাট ইন্টারনাল অডিটের ম্যান পাওয়ারের সংখ্যাটা এত বেশি না, বা ওরা কেস টু কেস ধরে অডিট করে না, ওরা একটা টাইম পিরিয়ড পরে করে। সো হ্যাঁ, এটা ইমপ্রুভ হওয়ার চান্স আছে, এটা হয়তো ব্যাংকের পার্ট আর কি। সো হ্যাঁ, ইমপ্রুভ হওয়ার চান্স আছে, বাট ওইটা হয়তো তখন অন্য মডেলে করা লাগবে, বাট বাংলাদেশি ব্যাংকগুলো ওই মডেলে যায় না এখনো। ক্লিয়ার? থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। সো আমরা চলে যাচ্ছি পরবর্তী পড়ায়, রিস্ক গভর্নেন্সে ছিলাম আমরা। সো শুধু গভর্নেন্স কি বলেন তো, শুধু গভর্নেন্স কি? শুধু গভর্নেন্স মানে হইলো পলিসি এবং প্রসিডিউর সেট করা, যে পলিসি এবং প্রসিডিউর এবং যে গাইডলাইনের মাধ্যমে আমি কি করব, আমার অপারেশনটা, আমার ব্যাংকটা রান করব, আমার ব্যাংকটাকে আমি রান করব, ঠিক আছে? আর রিস্ক গভর্নেন্স কি, আমি রিস্কের যে পলিসি এবং ফ্রেমওয়ার্ক অথবা গাইডলাইন দ্বারা করাবো, যে ফ্রেমওয়ার্ক গাইডলাইন ফলো করে আমি আমার ব্যাংকের রিস্কটা ম্যানেজ করব, ঠিক আছে? সো এটা একটা স্ট্রাকচার এবং প্রসেস ডিজাইন করবো, যে ডিজাইন ফলো করে আমি রিস্কটা ম্যানেজ করবো। তো এতক্ষণ আপনি বলবেন যে তাহলে গভর্নেন্স কেন আসলো, আমি এখানে এতক্ষণ রিস্ক অ্যাপারেটাস স্টেট পড়ছি, এন্টারপ্রাইজ রিস্ক ম্যানেজমেন্ট ফ্রেমওয়ার্ক পড়ে আসছি, তো তারপর আবার গভর্নেন্স শব্দটা কেন আসলো? আসলে আমরা সবকিছু দিয়েই আসলে রিস্কটা ম্যানেজ করতে চাই। সো রিস্ক গভর্নেন্সে আমার আরেকটা জিনিস করি, আমি যে পলিসি প্রসিডিউরটা সেট করতেছি ওইখানে কিন্তু আমি রোলস এবং রেসপন্সিবিলিটি সেট করে দিই, যে কোন রিস্কের জন্য কে রেসপন্সিবল হবে। আমি এজ এ ব্রাঞ্চ ম্যানেজার আমার ব্রাঞ্চের যত লোন হবে ওইটা আমি লায়াবল থাকবো, এভাবে আমি সেট করে দিই। কমিউনিকেশন চ্যানেল আমি ডিফাইন করে দিই এবং স্টাডিজের সাথে অ্যালাইন করে আমি লোনটা দিয়ে থাকি। আমার স্টাডিজ হলো আমি শুধু এসএমইতে লোন দিব, সো আমি এসএমইতে লোন দিব। আমার স্টাডিজ হলো হোম লোন দিব, ডিভিএজের কথা যদি চিন্তা করেন, সো আমি হোম লোনে ফোকাস করব, সো আমার অ্যালাইনমেন্ট থাকা লাগবে। হাউ ইফেক্টিভ কর্পোরেট গভর্নেন্স মিটিগেট রিস্ক ইন এ ব্যাংক। সো আমার ইফেক্টিভ কর্পোরেট গভর্নেন্স অবশ্যই রিস্ক মিটিগেট করে থাকে, আমার ক্লিয়ার ডিরেকশন পাই, আমি অ্যাকাউন্টেবিলিটি পাই, ট্রান্সপারেন্সি এনশিওর হয়, রিস্ক ওভারসাইট হয় আমার, ঠিক আছে? সো আমার এটা কিন্তু আমার ব্যাংকের জন্য অনেক কাজে দেয়। আমি ডিটেলে গেলাম না, যেহেতু কমন কথাবার্তা। আবার 3 লাইন ডিফেন্সে চলে আসছি। 3 লাইন ডিফেন্সে আমার বেনিফিটগুলো কী কী আমরা অলরেডি জানি, বেনিফিটগুলো কী হওয়ার কথা ছিল। আমার এনহ্যান্স রিস্ক ম্যানেজমেন্ট, আমার রিস্ক ম্যানেজমেন্টটা এনহ্যান্স হয়। শুধু যদি ফার্স্ট লাইন ডিফেন্স থাকতো, রিস্ক ম্যানেজমেন্ট ডিভিশন না থাকতো এবং আমার আইসিসি ডিভিশন না থাকতো, তাহলে কিন্তু ফলো আপটা হইতো না, ফলো আপটা থাকতো না, ফলো আপ থাকতো না। আমি কি করতেছি, আরএমডি ডিভিশন কি করতেছে, আমি শুধু একটা পয়েন্টের কথা বলি, আরএমডি ডিভিশন যেমন এনপিএল রিপোর্ট করে বাংলাদেশ ব্যাংকে। সো এনপিএল যেহেতু রিপোর্ট করতেছে তার মানে কিন্তু ফলো আপ হচ্ছে, রাইট? সো লোন দিয়ে আমি বসে নাই, ফলো আপ হচ্ছে। সো আমার রিস্ক ম্যানেজমেন্ট আমার এনহ্যান্স হচ্ছে, আমার এই 3 লাইন ডিফেন্স থাকার কারণে গভর্নেন্স ইমপ্রুভ করতেছে, ট্রান্সপারেন্সি বাড়তেছে, আমার স্ট্রং কমপ্লায়েন্স হচ্ছে এবং ইফিশিয়েন্ট অপারেশন আমি করতে পারতেছি। আমার ইফেক্টিভ ইন্টারনাল কন্ট্রোল হচ্ছে, আমার যেহেতু আইসিসিডি ডিভিশন কাজ করতেছে, স্টেকহোল্ডার কনফিডেন্স বাড়তেছে। 3টা লাইন যদি স্ট্রং থাকে, স্ট্রং আমি একটা শব্দ ইউজ করলাম, 3টা লাইন যদি স্ট্রং থাকে তাইলেই আমার স্টেকহোল্ডারের কনফিডেন্স বাড়বে। আদারওয়াইজ যদি কোনো একটা লাইন যদি স্ট্রং না হয় তাহলে কিন্তু ঝামেলা হয়ে যাবে। আর্লি রিস্ক ডিটেকশন হয়, কারণ আইসিসি ডিভিশন আমাকে কি করে থাকে, আমাকে ইন্টারনাল কন্ট্রোল ডিভিশন আমাকে অনেক কিছু আঙ্গুল দিয়ে দেখায় দেয় যে তুমি এখানে ভুল করছো, ওই ডকুমেন্টটা রাখো নাই, কোলাটেরাল ঠিকভাবে রাখো নাই, তখন কিন্তু আমার আর্লি ডিটেক্ট হয়, অনেক বেশি দেরি হয় না। হোয়াট ইজ ইনহারেন্ট রিস্ক? ইনহারেন্ট রিস্ক কি? ইনহারেন্ট মানে সুপ্ত, ঠিক আছে? সো আমার লোন দিলে আমার ডিফল্ট হবেই, চান্স থাকেই। আমি আজকে যদি নৌকায় উঠি আমার নৌকা ডুবার চান্স আছে। আজকে যদি আমি যদি রাস্তায় যাই, আমার যত এক্সপার্ট ড্রাইভারই হোক না কেন, আমার অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স আছে। তো এটাকে আমি ইনহারেন্ট রিস্ক বলতেছি। আমি যেই কাজ করতে যাব ওইখানে যে একবারে আমার সুপ্ত যে রিস্কটা জড়িত,
ওইটাই ইনহারেন্ট রিস্ক। ঠিক আছে, যে ন্যাচারাল লেভেল অফ রিস্ক অ্যান্ড অ্যাক্টিভিটি বিফোর এনি মিটিগেশন মেজার আর অ্যাপ্লাইড। তাহলে আরেকটা জিনিস পাইলাম যে আমি বলছি যে নৌকায় চড়লে আমার রিস্ক আছে নৌকা ডুবে যাওয়ার। এটা তাহলে এই ইনহারেন্ট রিস্কটা কখন পর্যন্ত? যখন আমি আমার লাইফ বোট না রাখবো, লাইফ বোট যখন না রাখবো। ঠিক আছে, তো লাইফ বোট না নিয়ে যদি আমি নৌকায় উঠি তখন যে রিস্কটা ওইটাকে আমি ইনহারেন্ট রিস্ক বলতেছি। আমি কোলাটেরাল ছাড়া যদি লোন দেই তখন যে আমার রিস্কটা থাকতেছে ওইটা হলো ডিফল্ট রিস্ক। ক্লিয়ার? তাহলে এটা আমার ক্যালকুলেশন আছে, ইম্প্যাক্ট অফ ইভেন্ট, লাইকলিহুড অফ অকারেন্স। ইম্প্যাক্ট অফ ইভেন্ট, আমি 100 টাকা লোন দিলে আমার 100 টাকাই আমার ইভেন্ট হইলে আমার ইম্প্যাক্টটা কি হবে? 100 টাকাই ডিফল্ট হওয়ার চান্স হবে, পুরো টাকাই আমার লস হবে। ম্যাক্সিমাম ইম্প্যাক্টটা হলো আমার 100 টাকা, যেহেতু আমি 100 টাকাই লোন দিচ্ছি, তার সাথে হয়তো পরে ইন্টারেস্টটা যোগ হবে। লাইকলিহুড অফ অকারেন্স, আমি যদি লোন দিই আমার ডিফল্ট চান্স 50%, সো তাহলে আমার ইজিক্যাল টু ক্যালকুলেশনে আমি কি পাচ্ছি? আমার 50 টাকা পাচ্ছি, যে লস হওয়ার চান্স 50 টাকা কোনো মেজার নেওয়ার আগে। এক্সাম্পল হিসেবে বলছে, আমি অলরেডি অনেকগুলো এক্সাম্পল বলছি আপনাদেরকে, সো এখানে ওরাও এক্সাম্পল দিচ্ছে। সাইবার সিকিউরিটি রিস্ক, আমি সফটওয়্যার কোর ব্যাংকিং সফটওয়্যার ইউজ করি। হ্যাঁ, আমি T20 টেমোনাস ইউজ করি। টেমোনাস এর আমি যদি ফায়ারওয়াল ছাড়া যদি টেমোনাসটা ইউজ করি তখন আমার সাইবার সিকিউরিটি যে রিস্কটা হচ্ছে এটা হলো ইনহারেন্ট রিস্ক। আমি এমপ্লয়ি রিস্ক, আমি একজন এমপ্লয়ি নিয়োগ দিলাম, তাকে টেমোনাসের পাসওয়ার্ড, ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে দিলাম। সো সে এবং তার বস, এই দুইজন মিলে আমি দুজনকে যে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে দিছি এবং অথরিটি দিয়ে দিছি অথরাইজ করার, সো এই যে দুজন মিলে ফ্রড করতে পারে, এটা হলো আমার এমপ্লয়ি রিস্ক। সো আমি এই ফ্রড প্রিভেন্ট করার জন্য আমি কি করব? দিন শেষে ডে এন্ডে আমি কি করব? অ্যাজ এ ম্যানেজার আমি যত এফটি হয়েছে এগুলো আমি ক্রস চেক করবো যে প্রপার ডকুমেন্টেড বেসিসে হয়েছে কিনা। সো এই ডকুমেন্টেড বেসিস হয়েছে কিনা দিন শেষে চেক করার আগে যে কাজটা আমি ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে দিছি, এটা হলো ইনহারেন্ট রিস্ক। ভেন্ডর রিস্ক, আমি ভেন্ডরকে কোনো একটা কাজ দিলাম, সে যদি ভুল করে থাকে আমার রেপুটেশন নষ্ট হবে, এটা হলো ভেন্ডর রিস্ক। তাহলে আমরা ইনহারেন্ট রিস্ক গল্পের মতো করে খুব সুন্দরভাবে শিখলাম। সো এবার আসি রেসিডুয়াল রিস্ক। তলানিতে যেটা থাকে, একটা সময় তো আমি গ্রামে বড় হয়েছি, আমি কলস দেখছি, আপনারা মনে হয় কলস দেখেন নাই। কলস দেখছি, কলসে পানি রাখতো, খাবার পানি রাখতো। তো কলসের নিচে আমার ময়লা থাকতোই, শ্যাওলা থাকতো। ঠিক আছে, সো কলসের নিচে শ্যাওলা থাকতো, শ্যাওলা পড়তো। সো ওইটা হলো তলানিতে, যেটা রেসিডুয়াল রিস্ক। একবারে আমি মিনিমাইজ করার পরে, আমি ধরেন আমি আমার আগের গল্পে চলে আসি, একটু আগে যে আমরা গল্প বলছি ওই গল্পে চলে আসি। আমি কি করলাম? আমি নৌকায় চললাম, আমি লাইফ বোট নিলাম। লাইফ বোট নেওয়ার পরেও আমি পানিতে তলায় যাইতে পারি, লাইফ বোট আমার হাত থেকে ছুটে যাইতে পারে, লাইফ বোট কাজ না করতে পারে, রাইট? সো আমি নৌকায় চললাম, লাইফ বোট নিলাম, তারপর আমি পানিতে ডুবে যেতে পারি। সো ওইটাকে আমি রেসিডুয়াল রিস্ক বলতেছি, যে আমি রিস্ক মিটিগেশন মেজার নেওয়ার পরেও যে রিস্কটা থেকে যায় ওইটা হলো রেসিডুয়াল রিস্ক। আমি লোন দিলাম, আমি কোলাটেরাল নেওয়ার পরেও আমার লস হওয়ার চান্স আছে, ঠিক আছে, ওইটা হলো রেসিডুয়াল রিস্ক। সো কি দ্য রিস্ক লেভেল রিমেইন আফটার ইমপ্লিমেন্টিং মিটিগেশন স্ট্র্যাটেজি, আমি মিটিগেশন স্ট্র্যাটেজি নেওয়ার পরেও যে রিস্কটা থেকে যাচ্ছে ওইটা হলো রেসিডুয়াল রিস্ক। ওই কলসের নিচে যে আমার শ্যাওলাটার কথা বলতেছে। স্ট্র্যাটেজি টু এনহ্যান্স রিস্ক কালচার, আমি আসলে তাহলে রিস্ক কালচারটা কিভাবে এনহ্যান্স করব, ভালো করব? ওই আমি আবার পুরোনো কথায় চলে যাচ্ছি। বাংলাদেশের 16টা ব্যাংক হলো এ ক্যাটাগরির, বাকি 16টা ধরেন বি ক্যাটাগরির, সি ক্যাটাগরির আছে ধরেন 13টা, যারা একবার হাই অবস্থায় আছে। তাহলে আমার এই রিস্ক কালচার ডেভেলপ করার জন্য আমি কি করব, কি স্ট্র্যাটেজি নিব আমার এই রিস্ক কালচার ডেভেলপ করার জন্য? এই খারাপ ব্যাংকগুলোতে আমি স্ট্র্যাটেজি নিব ডিফাইন টার্গেট রিস্ক কালচার। আমি টার্গেট রিস্ক কালচার নিব, যে আমার যেহেতু অলরেডি এনপিএল রেশিও চলে গেছে 60%-এ, সো আমি আর এখন খারাপ কাস্টমারকে লোন দিব না, আমি AAA রেটেড কাস্টমারকে লোন দিব। 2 নম্বর হলো মেজার কারেন্ট কালচার, আমি গ্যাপ দেখবো যে আমার কারেন্ট কালচারে কি আছে আর আমি কি চাচ্ছি। আমি ডাবল শুধু এই ক্যাটাগরির কাস্টমারকে লোন দিচ্ছি, BBB কাস্টমারকে লোন দিচ্ছি, সো গ্যাপটা কি? আমার গ্যাপ আছে এখানে, সো এটা আমি মেজার করবো। ডিজাইন কারেক্টিভ অ্যাকশন, আমি কারেক্টিভ অ্যাকশন নিব। প্রমোট ওপেন কমিউনিকেশন, আমি ওপেন কমিউনিকেট করব, সবার সাথে কমিউনিকেট করব যাতে গ্যাপ না থাকে। ইন্টিগ্রেট রিস্ক ইনটু ডিসিশন মেকিং, আমার ডিসিশন মেকিং আমি
এনহেন্স করলাম যে আমি ট্রিপল এ রেটেড লোন দিব, বাট আমি আবার ভুল করে ট্রিপল বি কে দিয়ে দিচ্ছি, রেফারেন্সে লোক আসছে, এটা হলে হবে না। আমার ডিসিশন মেকিংয়ে আমার এটার ইম্প্যাক্ট থাকা লাগবে। প্রোভাইড ট্রেনিং, আমি এমপ্লয়ীদের ট্রেনিং দেওয়াবো, অ্যালাইন ইনসেন্টিভ উইথ দ্য অবজেক্টিভ, আমার অবজেক্টিভের সাথে আমার অ্যালাইন থাকা লাগবে। রোল অফ ইন্টারনাল অডিট, রিস্ক ম্যানেজমেন্ট ইন্টারনাল অডিট কী রোল প্লে করে থাকে আমরা জানি। ইন্টারনাল অডিট পলিসি কমপ্লায়েন্স করে, আমার সে ব্রাঞ্চে যায়, গিয়ে দেখে যে আমার পলিসিতে যা আছে সে মানছে কিনা। কন্ট্রোল অ্যাসেসমেন্ট, আমরা অ্যাসেসমেন্ট করে থাকি, রিস্ক মনিটরিং করে থাকি, রিস্ক বেসড অডিট করে থাকি। রেগুলেটরি কমপ্লায়েন্স, বাংলাদেশ ব্যাংকের গাইডলাইন ফলো করছে কিনা ওইটা চেক করে। কমিউনিকেশন ব্রিজ, আমি কমিউনিকেশন ব্রিজ করে কাদের ভিতরে, আমার বোর্ড রিস্ক ম্যানেজমেন্ট কমিটি, বোর্ড রিস্ক ম্যানেজমেন্ট কমিটিকে সে সরাসরি রিপোর্ট করে, সরাসরি আইসিসির ডিভিশন সরাসরি বোর্ড রিস্ক ম্যানেজমেন্ট কমিটিকে সে রিপোর্ট করে এবং রিকমেন্ডেশন দেয়। বিশাল দেখবেন ব্রাঞ্চগুলোকে বিশাল অথবা হেড অফিসের বিভিন্ন ডিপার্টমেন্টকে বিশাল রিকমেন্ডেশন দেয় যে তুমি এটা করতে হবে, ওইটা করতে হবে, ওইটা করতে হবে। A sound risk management policy will not work if bank management does not recognize in a day or 2 day activity. আমার সাউন্ড রিস্ক ম্যানেজমেন্ট পলিসি কাজ করবে না যদি ডে টু ডে অ্যাক্টিভিটিতে আমি অ্যাপ্লাই না করি, রাইট? স্টেটমেন্ট ইজ ট্রু, এটা ট্রু। আমার রিটেন পলিসি থাকলে হবে না, এটা ইফেক্টিভ করা লাগবে। সো ওই কথাটাই বলা হয়েছে এখানে। আমরা এই চ্যাপ্টার একবারে শেষ পর্যায়ে চলে আসছি, একটা কেস স্টাডির মাধ্যমে আমরা চ্যাপ্টারটা শেষ করব। রিস্ক, এখানে আমরা এই কেস স্টাডিতে রিস্ক অ্যাপারেট নিয়ে কথা বলবো, রিস্ক কালচার নিয়ে কথা বলবো, আমরা এন্টারপ্রাইজ রিস্ক ম্যানেজমেন্ট গভর্নেন্স নিয়ে কথা বলবো। সো আমি কেস স্টাডিতে বলছিলাম এখানে প্রবলেম থাকবে, সলিউশন বের করা লাগবে, রাইট? সো প্রবলেমগুলো এখানে বলা আছে। ইউজিসি ব্যাংক রেপিড এসএমই এবং ডিজিটাল গ্রোথ ইজ নট অ্যালাইন উইথ দ্য আউটডেটেড রিস্ক অ্যাপাটাইট স্টেটমেন্ট। তাহলে একটা আমি প্রবলেম পাইছি কি, আমার রেপিড গ্রোথ, এসএমই এবং ডিজিটাল গ্রোথের রেপিড হচ্ছে, এটা একটা সমস্যা। আমার আউটডেটেড রিস্ক অ্যাপাটাইট স্টেটমেন্ট, আমার রিস্ক অ্যাপাটাইট স্টেটমেন্টটা আপডেট করা না, এটা আপডেট করা না, এটা 2 নম্বর সমস্যা। লোন অ্যাপ্রুভাল আর ড্রাইভেন বাই মেনলি গ্রোথ টার্গেট, আমি লোন অ্যাপ্রুভাল দিচ্ছি গ্রোথ টার্গেটের উপর বেস করে। ইনক্রিজিং ওভারডিউ এসএমই লোন, আমার ওভারডিউ এসএমই লোন বাড়তেছে, 3 নম্বর সমস্যা। পলিসি এক্সেপশন আমি নিচ্ছি, 4 নম্বর সমস্যা। রিকভারি কমপ্লায়েন্ট আমি নিচ্ছি। উইথ বোর্ড রিস্ক ম্যানেজমেন্ট কমিটি ওভারসাইট, বোর্ড রিস্ক ম্যানেজমেন্ট কমিটি ওভারসাইট করতেছে না, এটা 5 নম্বর সমস্যা। অ্যাবসেন্স অফ কি রিস্ক ইন্ডিকেটর, কি রিস্ক ইন্ডিকেটর অ্যাবসেন্স, এটা 6 নম্বর সমস্যা। পোর রিপোর্টিং কালচার হ্যাভ ফার্দার ইনক্রিজ রিস্ক, আমার রিপোর্টিং কালচার ভালো নাই, 7 নম্বর সমস্যা। দ্য ব্যাংক শুড আর্জেন্টলি আপডেট ইটস রিস্ক অ্যাপাটাইট, তারা রিস্ক অ্যাপাটাইট আপডেট করা লাগবে। সো এটা আমার সলিউশন, এটা আমার সলিউশন। দেখেন সব কিছু কিন্তু কেজে বলে দিছে। লিঙ্ক উইথ দ্য বিজনেস স্ট্র্যাটেজি, আমার ইন্ট্রোডিউস কি রিস্ক ইন্ডিকেটর, এটা সলিউশন, এটা 2 নম্বর সলিউশন। স্ট্রেংথেন বোর্ড রিস্ক ম্যানেজমেন্ট মনিটরিং, স্ট্রেংথ করা লাগবে, এটা 3 নম্বর সলিউশন, এটাও সলিউশন। ট্রান্সপারেন্ট রিস্ক রিপোর্টিং কালচার, এটা সলিউশন, রাইট? আমরা প্রবলেম পাইছি, সলিউশন পাইছি। সো কোশ্চেনে এটাই জানতে চাবে আমার কি রিস্ক ম্যানেজমেন্ট প্রবলেমগুলো কী কী। প্রবলেমগুলো আমরা অলরেডি আইডেন্টিফাই করে আসছি। রিস্ক অ্যাপাটাইট ইস্যুতে আমার কি হচ্ছে, আমার আউটডেটেড রিস্ক অ্যাপাটাইট স্টেটমেন্ট, আমার গ্রোথ টার্গেট নট রিস্ক লিমিট নাই, গ্রোথ টার্গেটের উপর বেস করে আমি লোন দিচ্ছি, আমার নো ক্লিয়ার অ্যালাইনমেন্ট বিটুইন দ্য বিজনেস এক্সপানশন এবং রিস্ক স্ট্র্যাটেজির সাথে অ্যালাইনমেন্ট নাই। রিস্ক কালচারের উইকনেসগুলো কী কী, আমার বিজনেস গ্রোথ ফার্স্ট আমি ফলো করতেছি, আমি শুধু বিজনেস গ্রো করতেছি। স্টাফ ক্লিয়ার রিপোর্টিং ইস্যুতে সে ভয় পাচ্ছে, ফ্রিকোয়েন্ট পলিসি এক্সেপশন নিচ্ছে, এটা আমার হলো রিস্ক কালচারের সমস্যা। এন্টারপ্রাইজ রিস্ক ম্যানেজমেন্ট গভর্নেন্সের গ্যাপগুলো কী কী, বোর্ড রিস্ক ম্যানেজমেন্ট মিট ইরেগুলারলি, ঠিক আছে। রিপোর্ট ল্যাক, কি রিস্ক ইন্ডিকেটরগুলো আমার কি রিস্ক ইন্ডিকেটর নাই। রিস্ক ম্যানেজমেন্ট ডিভিশন ওয়ার্নিং ওভারডিউ লোন, ঠিক আছে, এগুলো আমার সমস্যা। এখন আমরা যাচ্ছি ক্লাসিফিকেশন মেজর রিস্কগুলো কী কী, কী ক্লাসিফিকেশন ফাইন্যান্সিয়াল রিস্কগুলো কী কী, নন ফাইন্যান্সিয়াল রিস্কগুলো কী কী। আমি এই যে এখানে কেসে যে সমস্যাগুলো বলছি, কোনগুলো ফাইন্যান্সিয়াল রিস্কের ভিতরে পড়ে, কোনগুলো নন ফাইন্যান্সিয়াল রিস্কের ভিতরে পড়ে। সো ফাইন্যান্সিয়াল রিস্কের ভিতরে পড়ে, ক্রেডিট রিস্কের ভিতরে পড়ে যেমন আমার ওভারডিউ এসএমই লোন, এটা আমার ফাইন্যান্সিয়াল রিস্ক, রাইট? বোঝা গেল? আমার ডিফল্ট বাড়তেছে, এটা আমার ফাইন্যান্সিয়াল লস। লিকুইডিটি রিস্ক, অ্যাগ্রেসিভ লেন্ডিং গ্রোথ মে ক্রিয়েট প্রেশার অন ক্যাশ ফ্লো, আমি যে অ্যাগ্রেসিভ লেন্ডিং করতেছি, সো আমার ক্যাশ ফ্লোতে প্রেশার আসবেই। তাহলে নন ফাইন্যান্সিয়াল রিস্কের ভিতরে কি আছে, পলিসি এক্সেপশন, এটা আমার নন ফাইন্যান্সিয়াল রিস্ক, আমি সাথে সাথে বুঝতেছি না, বাট একসময় যখন ডিফল্ট হয়ে যাবে তখন এটা ফাইন্যান্সিয়াল রিস্কে কনভার্ট হবে। উইক কন্ট্রোল, রেপুটেশন রিস্ক আছে, অ্যাগ্রেসিভ রিকভারি কমপ্লেইন আছে, এটা আমার রেপুটেশন রিস্ক।
কমপ্লায়েন্স রিস্ক মিস অ্যালাইনমেন্ট অফ বাংলাদেশ ব্যাংক, ওইটাও ওইখানে বলা ছিল, মনে করে দেখেন। আমি কি করতেছি না, রেগুলেটরি গাইডলাইন ফলো করতেছি না, এটা কিন্তু নন ফাইন্যান্সিয়াল রিস্কের ভিতরে পড়ে। বাংলাদেশ ব্যাংক আমাকে নন কমপ্লায়েন্সের কারণে জরিমানা করবে, সো আবার অথবা পেপারে চলে আসবে আমি কমপ্লাইন্ট না। প্রপোজড কি রিস্ক ইন্ডিকেটর এবং রিস্ক রেজিস্টার স্ট্রাকচার। আমি বলছিলাম কেজে যে আমার কি রিস্ক ইন্ডিকেটরগুলো নাই, রিস্ক রেজিস্টার স্ট্রাকচার নাই। সো আমাকে কি করতে হবে, এগুলো প্রপোজ করা লাগবে, ইমপ্লিমেন্ট করা লাগবে। আমি সলিউশন নিয়ে আলোচনা করতেছি, ঠিক আছে? সলিউশনে কি আমার কি রিস্ক ইন্ডিকেটর আমার ইমপ্লিমেন্ট থাকা লাগবে, পার্সেন্টেজ অফ ওভারডিউ এসএমই লোন আমার সেট করব, আমি নাম্বার অফ পলিসি এক্সেপশন আমি দিব, ভলিউম অফ কাস্টমার কমপ্লেন আমি দেখব, ফ্রিকোয়েন্সি অফ রিকভারি ডিসপুট আমি ফলো করব। এগুলো হলো আমার কি রিস্ক ইন্ডিকেটরের ভিতরে আমি ইনক্লুড করব। রিস্ক রেজিস্টারের ভিতরে আমি কি করব, রিস্ক ক্যাটাগরি এবং ডিসক্রিপশন দিব, রিস্ক ওনার কারা, যে ব্রাঞ্চ ম্যানেজার লোন দিলে ব্রাঞ্চ ম্যানেজার হইলো ওনার, লাইকলিহুড অফ ইম্প্যাক্ট আমি দেখবো, এক্সিস্টিং কন্ট্রোল করব। সো এই জিনিসগুলো আমি দেখব। কারেক্টিভ অ্যাকশন আমি কী কী নিব, এন্টারপ্রাইজ রিস্ক ম্যানেজমেন্ট রিফর্মগুলো কী কী করব, সো এটাও সলিউশনের পার্ট। সো শর্ট টার্ম অ্যাকশন আমি কী নেব, আপডেট রিস্ক অ্যাপারেট স্টেটমেন্ট আমি আপডেট করে ফেলবো, আমি কি রিস্ক রেজিস্টার ইন্ট্রোডিউস করব, আমি এসএমই ক্রেডিটকে আমি মনিটরিং বাড়াবো, ঠিক আছে? লং টার্ম ভিউ কি, আমার বোর্ডে অ্যাপ্রুভ রিস্ক অ্যাপারেট ফ্রেমওয়ার্ক আমি অ্যাপ্রুভ রিস্ক অ্যাপারেট ফ্রেমওয়ার্ক আমি বোর্ডের কাছ থেকে পারমিশন নিব। আমি শর্ট টাইমে তো বলছি আপডেট রিস্ক অ্যাপারেট স্টেটমেন্ট, সো আপডেট করলেই তো হবে না, এটা তো পারমিশন লাগবে, বোর্ডের পারমিশন লাগবে, রাইট? সো বোর্ডের পারমিশন আমরা লং টাইমে নিয়ে নিব। বোর্ড রিস্ক ম্যানেজমেন্ট কমিটি আমরা ওরা কেপিআই রিপোর্ট করবে, এন্টারপ্রাইজ রিস্ক ম্যানেজমেন্ট, এখানে কিন্তু প্রতিটা টার্ম আছে। এটা হলো বিআরএমসি, মানে হলো বোর্ড রিস্ক ম্যানেজমেন্ট কমিটি।